সুমার পুরো শরীর কেঁপে উঠল, হেসকে দিয়ে বাড়ালো কান্নার গতি। তানজিলের রাগ আউট অফ কন্ট্রোল হয়ে গেল। নিজের হাতে থাকা ভাঙা গ্লাসের কাচের টুকরোটা দিয়ে শাসা করে দুটো পোঁচ বসিয়ে দিল সুমার শ্যামবর্ণ হাতের মধ্যে। সুমা গগন বিদারী চিৎকার দিয়ে চেপে ধরল রক্তাক্ত হাত। তানজিল কোনোরূপ প্রতিক্রিয়া করলো না, সাথে নার্সগুলোর দিকে দৃষ্টিপাত করলো। ভয়ে নার্স দুজন শুকনো ঢোক গিলল। তানজিল শান্ত কণ্ঠে বলল, ওকে দ্রুত স্পেশাল কেবিনে অ্যাডমিট করো। তানজিলের কথার পৃষ্ঠে একজন নার্স বলে উঠল, স্যার, ওনাদের বাড়ির লোককে তো ইনফর্ম করা দরকার। হসপিটালের ফর্মালিটিস পূরণ করা ছাড়া তো অ্যাডমিট করাও সম্ভব নয়। আমরা তো ওনার নামটাও পর্যন্ত জানি না। তানজিল রুক্ষ কণ্ঠে বলল, উনি মিসেস তালুকদার, ওয়াইফ অফ তানজিল তালুকদার। কথাটা বলেই রক্তাক্ত সুমাকে ফেলে রেখে গট পায়ে রুম ত্যাগ করলো তানজিল। তানজিলের কথা শুনে রাজ নীতিগত অবাক। এমন ফর্সা স্মার্ট ডক্টরের বউ কিনা এমন কালো, এজন্যই বুঝি স্যার এত রুড বিহেভিয়ার করে মেয়েটার সাথে। এদিকে হসপিটালের সিটে পড়ে থাকা রবিন যেন খেই হারিয়েছে। সাজিয়ে রাখা অনুভূতিগুলো হয়ে গিয়েছে এলোমেলো। নিষ্প্রাণ চোখে কেবল ফেল করে চেয়ে আছে অন্য কারো স্ত্রী অরূপে তার হৃদয়ের রানী মায়াবতীর দিকে। বক্ষপটের খুব সফট জায়গাটায় যার অবস্থান, তাকে অন্য কারোর সাথে দেখলে কেমন লাগে? সব যন্ত্রণা ছাপিয়ে যায় এই যন্ত্রণা। ভালোবাসার মানুষকে কি অন্যের হতে দেখা যায়? অন্য কোনো পুরুষের জন্য সে মানুষটার ছটফটানি কি সহ্য করা যায়? এই মেয়েটা কি বুঝে না তানজিল তার প্রতি কতটা মজে আছে? এই নারী কি বুঝেও বুঝতে চায় না তানজিলের ভালোবাসা? সে যে তানজিলের ব্যক্তিগত সম্পত্তি, ও কি এর অর্থ জানে না? ব্যক্তিগত মানতেও একান্ত নিজের সম্পত্তি, যেই ব্যক্তিগত সম্পত্তিতে কারো স্পর্শ যে মেনে নেওয়া সম্ভব নয়। ও কি বুঝে না তার জন্য তানজিল তালুকদার পুরোটা চেঞ্জ হয়ে গিয়েছে? তবুও কেন অন্য কারোর জন্য কাঁদতে হবে? তার কান্নার শব্দ যে তানজিলের কলিজা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। অসহ্যকর এই যন্ত্রণার যে কোনো উপশম নেই, কোনো সুখের মলম দিয়ে প্রলেপ দেওয়া যায় না। বেস্ট কোম্পানির মেডিসিনগুলো এই যন্ত্রণা নিরাময়ে ব্যর্থতা স্বীকার করতে বাধ্য হয়। তানজিলের কোলে বাধ্য মেয়ের মতো বসে আছে সুমা। তানজিল তার দুহাত দিয়ে সুমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সুমা সহ্য করতে পারছে না তানজিলের স্পর্শ, কিন্তু কিছু করার নেই। তানজিল এখন উম্মাদের মতো আচরণ করছে। পরিস্থিতির চাপে পড়ে ওর বশ্যতা স্বীকার করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। নার্স কাপা হাতে সুমার হাতের ক্ষত স্থান ওয়াশ করেছে, খুব আলগোছে নিঃশব্দে কাজটুকু করার চেষ্টা চালাচ্ছে। সে পাচ্ছে না সুমার ব্যথা লেগে যায়। কর্ণকুহারে প্রতিধ্বনিত হচ্ছে তানজিলের ঠান্ডা কণ্ঠের হুমকি, লেসেন, ওর যদি বিন্দু পরিমাণ ব্যথা লাগে তবে পরপর দুটো কাচের টুকরো তোমার হাতেও ঢুকে যাবে। ব্যাস, নার্স মেয়েটি ঘেমে নিয়ে একাকার, চোখে মুখে আতঙ্ক। মনে মনে ভাবছে, নিজে যখন এইভাবে মেয়েটাকে আঘাত করলো তখন ব্যথা পাইনি বুঝি, এখন আমার বেলাতেই যত হুমকি থামকি। আরে ভাই, তুই ডক্টর হয়ে বুঝিস না ড্রেসিং করলে তো একটু ব্যথা লাগবেই। নার্স তার ভেতরের রাগটা কোনো রকম দমিয়ে রেখে ভয়ে ভয়ে কাপা হাতে মনোযোগ দিয়ে ড্রেসিং করছে সুমার ক্ষততে। সুমার যন্ত্রণায় চোখ মুখ খিচে যাচ্ছে, না চাইতেও অন্য হাতে তানজিলের বুকের কাছে শার্ট খামচে ধরেছে যন্ত্রণায়। মুখের আর শব্দ বের করছে না। তানজিল আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো সুমাকে। জড়িয়ে ধরায় কামকতার ছিটে ফোটাও নেই। এই জড়িয়ে ধরা শুধু একটা কথাই বলে, আমি আছি তো, সহ্য করে নাও একটু। 4টি করে মোটা 8টি সেলাই লেগেছে। সেলাই করে সাদা ব্যান্ডেজ দিয়ে মুড়িয়ে দিয়েছে হাত। তানজিল সুমাকে একইভাবে কোলে নিয়ে বসে আছে। নিজের হাতে শীতল স্পর্শ বুলিয়ে দিচ্ছে সফেদ ব্যান্ডেজের উপর। সুমা দাঁতে দাঁত চেপে সবটা হজম করে নিচ্ছে। তানজিল নিজের তীক্ষ্ণ অনুভূতি শূন্য দৃষ্টিতে এক ধ্যানে তাকিয়ে আছে সুমার ভেজা চোখে চোখ মিলিয়ে। সুমা ওই চোখের দিকে তাকাতে পারে না, মেলাতে পারে না দৃষ্টি। যেন ওই চোখের দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে থাকলে সে সম্মোহিত হয়ে যাবে, হারিয়ে ফেলবে নিজেকে, নয়তো মরণ ছাড়া গতি থাকবে না। এই একটা মাত্র পুরুষের চোখে চোখ মেলানোর সাহস পায় না সুমা। নিজেকে খুইয়ে ফেলার ভয় হয়, অথচ মানুষটাকে এক বিন্দু পরিমাণ সহ্য হয় না তার। মনে মনে সমস্ত ঘৃণা উগরে আওড়ায়। এই পাষণ্ডগুলোকে কি সামান্য পরিমাণ আত্মগ্লানি নেই? এত বড় একটা জঘন্য কাজ করে কিভাবে চোখের সাথে চোখ মেলাচ্ছে? তানজিল নিজের ঘাড় কাত করে সুমার ঠোঁটের দিকে তাকালো। বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠোঁটের উপর স্লেপ করলো কয়েকবার। তারপর নিজের পুরো ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে সুমার কাটা ঠোঁটে আদুরে স্পর্শ দিল। সুমা কেঁপে উঠল আবার। বিদ্যুৎ গতিতে সারা শরীরে শিহরণ ছড়িয়ে গেল। শিরশির করে উঠল লোমকূপ। অজানা কারণে বুকের ভেতরে শুরু হলো ধুকধুক আওয়াজ। মুহূর্তে যেন গায়েব হয়ে গেল সমস্ত যন্ত্রণা। সুমা প্রশ্রয় দিতে চায় না এমন অযাচিত অবাধ্য শিহরণকে। সেই মানুষটাকে ঘৃণা করে, সমস্তটা দিয়ে শুধু ঘৃণাই করে। তানজিল সুমার গালে আলতে স্পর্শ করলো, নেশালো চাহনিতে মাদকতা মিশিয়ে বলল, আমার চোখে কি দেখতে পাস? তোর চোখের দিকে তাকাতেই ঘৃণা করে আমার। সুমার অকপট সাবলীল শক্ত জবাব, মূর্খ নারী, আমার চোখের দিকে তাকিয়ে দেখ, অফুরন্ত ভালোবাসায় দগ্ধ হয়ে পালাবার পথ খুঁজবি। তবে জেনে রাখ, আমার এই চোখে তোর সর্বনাশ নিশ্চিত। আমার মরণ হোক,
তবু ওই চোখের দৃষ্টি না মেলুক। মৃত্যুতেও তো রেহাই নেই। তানজিল তালুকদার তার ভালোবাসা আদায় করতে প্রয়োজনে ভাগ্যের সাথে লড়বে, তবু তার শ্যামকালো বধূকে ছাড়বে না। এইভাবে তিলে তিলে শেষ না করে একেবারেই তো জানে মেরে দিতে পারিস, আপদ বিদায় হতো। বোকানারি, আজ না হয় কাল আমার ভালোবাসার অনলে তোকে এমনিতেও মারা পড়তে হবে। ও তাই বুঝি রবিনের সামনে নোংরামি করে ভালোবাসার নমুনা দেখাচ্ছিলেন, এই তোর? আর কিছু বলার সুযোগ বা সময় কোনোটাই পেল না সুমা। তার আগে ঠাস ঠাস দুটো চড় বসিয়ে দিল তানজিল। শীতল চক্ষু মুহূর্তেই রক্তবরণ ধারণ করে গলা চেপে ধরল সুমার। একদম পরপুরুষের নাম গলা দিয়ে বের করবি না, কণ্ঠ নালী আজীবনের জন্য অকেজো করে রেখে দেবো। ইটস মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। গলা ছেড়ে দিয়ে তানজিল দূরত্ব নিয়ে দাঁড়ালো। সুমা গলায় হাত রেখে বড় করে দম ফেলছে। তানজিল আবার দ্রুত গতিতে সুমার সামনে এসে দাঁড়ালো। দু হাতে চাপটে ধরলো সুমার ছোট্ট বদন। আদুরে বিড়াল ছানার মতো বুকের মধ্যে গুটিয়ে নিল আরেকটু। শান্ত কিন্তু মাদকীয় কণ্ঠে উচ্চারণ করলো কয়েকটি শব্দ। তোকে বুক পাজরে বাঁধিয়ে রাখতে চাই, ক্ষত বিক্ষত পাপাচারীর হৃদয়ে ভালোবাসার প্রলেপ দিতে চাই। আমার এইটুকু ভালো সহ্য হয় না তোর? তানজিলের কথার পৃষ্ঠে কোনো প্রতিক্রিয়া করে না সুমা। পাথরের ন্যায় তানজিলের বুকে মাথা দিয়ে রেখেছে। না চাইতেও শুনতে পাচ্ছে তানজিলের বুকের মধ্যকানের ধুকপুকানি। প্রতিটি শব্দ যেন তালে তাল মিলিয়ে বলছে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। অতীত সেদিন স্মৃতির সাথে আলভিকে অন্তরঙ্গ অবস্থায় দেখার পর মিষ্টি রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। মনে মনে বিশ্বাস করে নেয় আলভি লিজার ধর্ষণকারীর মধ্যে একজন। আলভি মিষ্টির পেছনে যায় মিষ্টিকে কনভিন্স করার জন্য, কিন্তু মিষ্টি কাটকাট গলায় বলে দেয়, খবরদার আলভি, আমার কাছে আসার চেষ্টা করিস না, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। কথাটা বলার সাথে সাথে একটা সিএনজি এসে ধাক্কা দিল মিষ্টিকে। ছিটকে গিয়ে পড়লো মিষ্টি। আচমকা এমন দুর্ঘটনা চোখের সামনে সব এলোমেলো করে দিল। আলভি চিৎকার করে ডেকে উঠল। মিষ্টি, পুরো রাস্তায় মিষ্টির রক্ত বন্যা বয়ে গেল। আহত মিষ্টিকে গ্রামের লোকজনের সাহায্যে কোনো রকম হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানে মিষ্টির প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে সোজা ট্রান্সফার করে দিল ঢাকা হসপিটালে। মিষ্টির বাবা মা পাগল হয়ে কেবল মেয়ের রক্তাক্ত শরীর নিয়ে ছোটাছুটি করছেন। অ্যাম্বুলেন্সে মিষ্টির পাশে বসে তার মা বিলাপ দিয়ে কাঁদছে। মিষ্টির বাবা তাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে অপোজিটে বসে আলভি মিষ্টির হাতটা শক্ত করে চেপে ধরে বসে আছে। তার ভিতরে যে তাণ্ডব চলছে তার কি হবে, কে সান্ত্বনা দিবে তাকে? হসপিটালে অ্যাডমিট করার পর ডক্টর জরুরি ভিত্তিতে এবি নেগেটিভ রক্ত জোগাড় করতে বলে। মিষ্টির বাবা মা তাদের রক্ত দিতে চাইলে মেস খায় না। এই গ্রুপের রক্ত খুবই রেয়ার। মিষ্টিকে বাঁচাতে হলে যে করেই হোক রক্ত ম্যানেজ করতে হবে। আলভি নিজের শরীরে রক্ত টেস্ট করালো। কাকতালীয়ভাবে আলভির রক্তের গ্রুপ মিষ্টির সাথে ম্যাচ করে গিয়েছিল। আলভি নিজের শরীরে রক্ত দিয়ে মিষ্টির জীবন বাঁচিয়ে দেয়। মিষ্টির জ্ঞান ফেরার আগেই আলভি হাসপাতাল থেকে বেরিয়ে যায়। ভয় করে তার, যদি মিষ্টি আলভিকে দেখে উত্তেজিত হয়ে যায় তবে ক্ষতি হতে পারে। যাওয়ার আগে আলভি মিষ্টির বাবা মাকে অনুরোধ করে যেন আলভির রক্ত দেওয়ার ব্যাপারটা সিক্রেট রাখে। প্রায় 1 মাসের মতো হসপিটালে থাকার পর মিষ্টি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার প্রায় 20 মিনিটের মাঝে মিম এক প্রকার হুমড়ি খেয়ে এসে পড়ে। কোনো কথা না বলেই মিষ্টিকে চাপটে ধরে কাঁদতে শুরু করে। মিষ্টি ভাবলো হয়তো এতদিন হসপিটালে ছিল তাই এমনভাবে কাঁদছে, কিন্তু মিষ্টিকে সম্পূর্ণ অবাক করে দিয়ে মিম ভেজা কণ্ঠে বলে ওঠে, মিষ্টি, মারিয়া নেই, মারিয়াকে কেউ খুন করে দিয়েছে। মিমের কথাটা যেন মিষ্টির মাথায় বজ্রপাতের ন্যায় আঘাত করলো। উত্তেজিত হয়ে বলল, কি বলছিস তুই এসব? কে মেরেছে মারিয়াকে? মিম অস্পষ্ট ভাঙা কণ্ঠে বলল, জানি না, তবে মারিয়া মৃত্যুর আগে একটা ভিডিও ক্লিপ আমার হাতে দিয়ে গিয়েছে। কোথায় সেটা? মিম ফার্স্ট থেকে দ্রুত ভিডিও ক্লিপের মেমোরি কার্ডটা মিষ্টির হাতে দিয়ে দেয়। মিষ্টি তার মায়ের ফোনে মেমোরি কার্ডটা ঢুকিয়ে নিল। তারপর ভিডিওটা প্লে করা মাত্রই চোখের সামনে স্পষ্ট হলো সুস্মির ধর্ষণের চিত্র। মিষ্টি চোখ বন্ধ করে চিৎকার করে উঠল। সুমির এমন যন্ত্রণা চোখের সামনে মেনে নিতে পারল না। মিম সহ্য করতে না পেরে ফোনের দ্বিতীয় ভিডিওটি ওপেন করলো। সেখানে দেখতে পেল আরও ভয়ঙ্করতম দৃশ্য। জানোয়ারগুলো মারিয়াকে কতটা যন্ত্রণা দিয়েছে, মারিয়া বাঁচার জন্য কত আকুতি মিনতি করেছে, কিন্তু নরপশুগুলো ছাড়লো না, কিছুতেই ছাড়লো না। মিম মিষ্টিকে জড়িয়ে ধরে ফুফিয়ে কেঁদে উঠল। মিষ্টিরে, এই জানোয়ারগুলো কি করলো এটা? সুপ্তি আর মারিয়াকে বাঁচতে দিল না কেন? আমরা কত সুখে ছিলাম বলতো? কেন করলে আলভির সাথে বন্ধুত্ব? মিমের চেয়ে 1000 গুণ বেশি পড়ছে মিষ্টির মন। সদ্য কিশোরীতে পা রাখা মেয়েটা না চাইতে অনেক কিছু শিখে ফেললো, হারিয়ে ফেললো জীবনের মূল্যবান মানুষগুলোকে। সত্যি তো আলভির সাথে বন্ধুত্ব করার সূত্রেই তো ওদের বাড়ি যাওয়া হতো। ওর সাথে বন্ধুত্ব না হলে নিশ্চয়ই পরিচয় হতো না তার দুমুখ কালসাপ পরিবারের অমানুষগুলোর সাথে, আর না হারাতে হতো সুমি, মারিয়া, লিজাকে। এত কিছুর পর মিষ্টির বুঝতে বাকি নেই যে লিজাকে বিয়ে করার পেছনেও তাদের কোনো জঘন্য উদ্দেশ্য আছে। ঘৃণায় গা গুলিয়ে এলো মিষ্টির। আলভির জন্য তৈরি হওয়া সব অনুভূতি ফানুসের মতো উড়ে গেল। চিৎকার করে কেঁদে উঠল মিষ্টি।
ঠিক বলেছিস, আমাদের জীবনে চরমতম ভুল আলভির সাথে বন্ধুত্ব করাটা। দুহাতের তার্জনী দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, কাউকে ছাড়বো না, আমরা পুলিশের কাছে যাব, সুস্মি আর মারিয়া হত্যার বিচার চাইব। কিন্তু পুলিশ আমাদের কথা কেন বিশ্বাস করবে? বোকা তুই, আমাদের কাছে প্রমাণ আছে, বিশ্বাস করাতে হবে না, এই প্রমাণগুলো কথা বলবে। মারিয়া একটু সুস্থ হয়ে ওঠার পরে সে সিদ্ধান্ত নিয়েছিল নিজের ইজ্জত তো হারিয়েই ফেলেছি, তবে আর কিসের ভয় তার। যে করেই হোক ওই ভালো মানুষের মুখোশ পরে থাকা জানোয়ারগুলোর সব সত্য সবার সামনে আনতে হবে। সেদিন মারিয়াকে যে ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়েছিল, সেই ভিডিও দিয়েই ওদের মুখোশ উন্মোচন সম্ভব হবে। মারিয়া দেরি না করে আলভির ফোনে মেসেজ দিল। মেসেজের টুংটাং আওয়াজ শুনে আলভির বুকটা ধক করে উঠল। মনে মনে ভাবলাম মিষ্টি হয়তো মেসেজ দিয়েছে, কিন্তু না, ফোন হাতে নেওয়ার পর দেখলো মারিয়ার মেসেজ। অন্যায়বোধ থেকে বেড়াতে চাস আলভি? এই মেসেজের রিপ্লাই কি দেওয়া যায়? আলভির সিদ্ধান্তহীনতায় ভুগলো। তারপর হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে মেসেজ টাইপ করলো, আমাকে ক্ষমা করে দে মারিয়া। আমার একটা হেল্প করতে হবে, পারবি? কি? তুই যেমন তোর বাপ ভাইয়ের কথা শুনে আমাকে সর্বনাশের পথে ঠেলে দিয়েছিস, তেমন করে আমার কথা শুনে তোর ভাইয়ের বিরুদ্ধে একটা কাজ করতে হবে। আলভি বুড়ো কোটালো। কি কাজ? তোর ভাইয়ের ফোন থেকে মেমোরি কার্ডটা চুরি করে আমাকে দিবি। আলভি আটকে উঠল। কি বলছিস? ভেবে বলছিস? ধরা পড়লে তুই আমি দুজনেই মারা পড়বো। তুই ওদের ছেলে আলভি, বড় জোর তোকে মারবে আর কিছুই করবে না। আর বাকি রইলাম আমি, যেদিন ইজ্জত হারিয়েছি সেই দিনই মরার ভয় হারিয়েছি। আলভি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর দ্রুত হাতে মেসেজ টাইপ করলো, দুপুরে আমাদের আম বাগানে লুকিয়ে থাকিস, আমি আসবো। কথা মতো আলভি মেমোরি কার্ডটি চুরি করে তুলে দেয় মারিয়ার হাতে। কিন্তু বিপত্তি ঘটে তখন, যখন আলভির বাবা সবকিছু দেখে ফেলে। তিনি এগিয়ে আসতে আলভি চিৎকার শুরু। পালা মারিয়া, সোজা পুলিশ স্টেশনে যাবি। ওবায়দুল ওয়াহিদ ডেভিল হাসলো আলভির দিকে তাকিয়ে। তুমি এত বোকা কেন আলভি? কিছু করার আগে অন্তত একবার হাসপাতালের বেডে শুয়ে থাকা মিষ্টির কথা একটু ভাবা উচিত ছিল, তাই না? ওবায়দুল ওয়াহিদ থেমে আবার বলল, ঢাকা পিজি হাসপাতালের 208 নম্বর কেবিনে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে মিষ্টি। নিষ্পাপ মেয়েটা জানেও না তোমার করা সামান্য ভুলের জন্য সারা জীবনের জন্য ঘুমিয়ে যেতে হবে তাকে। চমকে উঠল। বুকের ভেতর অনুভব হলো চিনচিনে ব্যথা। কি বলছো কি আব্বু? মিষ্টির কোনো ক্ষতি করতে পারো না তুমি? কিন্তু তুমি যে আমাদের বিশাল ক্ষতি করে দিলে আলভি, এই ক্ষতির মাসুল তোমাকেই দিতে হবে। কি করতে হবে আমাকে বলুন আব্বু, মিষ্টির জন্য আমি সব করতে রাজি। মারিয়াকে মেরে ফেলো, যাও। কত ঠান্ডা কণ্ঠের আদেশ চলল ওবায়দুল, অথচ আলভির বুকে শুরু হলো তোলপাড় ধ্বংসযজ্ঞ। আমি এই কাজ কিছুতেই করতে পারবো না আব্বু। আমার একজন লোক বিষের ইঞ্জেকশন নিয়ে অপেক্ষায় আছে, আমি একটা ফোন করলেই পুশ করে দেবে মিষ্টির শরীরে। তবে কি আমি ফোন করবো আলভি? পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল ওবায়দুল। আলভি আতকে উঠল। মিষ্টিকে হারানোর ভয়ে হয়ে গেল জ্ঞানশূন্য। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে বলে উঠল, পারবো আব্বু, আমি পারবো। নিজের অদক্ষ অপরিপক্ক হাতে পরপর 3টা ছুরিকাঘাত বসিয়ে দিল মারিয়ার পেটে। মারিয়া পেট হাত চেপে ধরে ঝাপসা চোখে শেষবারের মতো সামনে দাঁড়িয়ে থাকা বিশ্বাসঘাতককে দেখে নিল। আলভি হাঁটু ভেঙে বসে পড়ল মারিয়ার সামনে। ক্ষমা করে দিস আমায় মারু, নিয়তির কাছে আমি বড্ড অসহায়। আমি জানি আজকে করা পাপের জন্য আমার ভবিষ্যৎ দিনগুলো নরকে পরিণত হবে, তবে আমার কিছু করার নেই। মিষ্টিকে বাঁচাতে হবে, শত প্রাণের বিনিময় হলেও মিষ্টির একটি প্রাণ বাঁচাতে হবে। আলভির প্রস্থানের পর সেই পথ দিয়ে মিম মারিয়ার বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু রাস্তায় মারিয়ার রক্তাক্ত দেহে পড়ে থাকতে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে এলো। দৌড়ে গিয়ে মারিয়ার মাথা নিজের কোলে তুলে নিল। ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলল, চোখ খুল মারু, আমার দিকে তাকা, কে করেছে তোর এই অবস্থা? মারিয়া কিছু বলতে পারল না। রক্তাক্ত হাতের মুঠি খুলে মিমের দিকে বাড়িয়ে দিল মেমোরি কার্ডটি। 20 মিনিটের মতো পুলিশ স্টেশনে বসে আছে মিষ্টি আর মিম। থানার বড়বাবুকে সব খুলে বলার পর তিনি তাদেরকে বসিয়ে রেখে কোথায় যেন চলে গিয়েছে। মিষ্টি বসে থাকতে থাকতে বিরক্ত হলো, উঠে গিয়ে পায়চারি করলো কিছুক্ষণ। হঠাৎ কানে এলো পুলিশ অফিসারের চাপা স্বর, কারোর সাথে ফিসফিস করে কথা বলছে। মিষ্টি কান পাতলো কি বলছে শোনার জন্য। আচ্ছা ওবায়দুল সাহেব, একটু তাড়াতাড়ি আসবেন, আমি বড় চোরার আধা ঘন্টার মতো বসিয়ে রাখতে পারবো। মোবাইলের ওপাশ থেকে কি উত্তর দিল শোনা গেল না, কিন্তু মিষ্টি স্পষ্ট বুঝতে পারলো আর এক মুহূর্তে এখানে বসে থাকা যাবে না, তাদেরকে পালাতে হবে, এক্ষুনি পালাতে হবে। 15 দিনের বেশি হতে চললো আলভি সিঙ্গাপুর এসেছে। বিদেশি কালচারের সাথে মানিয়ে নিতে বেশ কষ্ট হচ্ছে। তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে মিষ্টির কাছ থেকে দূরত্ব বাড়ার কারণে। মনটা ছটফট করছে মিষ্টির খবর পাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। সেদিন মারিয়াকে খুন করার পর ওবায়দুল ওয়াহিদ 1 সপ্তাহের মাথায় আলভিকে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছিল।
আলভির জন্য কোনো রকম রিস্ক নিতে চাননি তিনি, তাই তো কাঠখড় পুড়িয়ে এত কিছু করা। মঙ্গলবার রাতের কথা। মিষ্টির মস্তিষ্কে ভয় আর চিন্তা জেঁকে বসে আছে। বারবার মনে হচ্ছে বড় কোনো বিপদ অপেক্ষা করছে। কি হবে কি করবে কিছুই বুঝতে পারছে না। অস্বাভাবিকভাবে বুকটা ধরফর করছে। মাগরিবের নামাজ আদায় করে সেই যে বিছানায় কাঁথা মুড়ি দিয়ে শুয়েছে, ওঠার নামগন্ধ নেই। রাত তখন 10টা চুই। মিষ্টির বাবা মাত্রই বাসায় ফিরলেন। মিষ্টিকে শুয়ে থাকতে দেখে নিঃশব্দে মিষ্টির মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কিছু কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কিছু হয়নি বাবা। মিষ্টির মা কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে বললেন, এই মায়া মিথ্যা কথা কবি না। সে দুপুর থেকে তুই এমনে শুয়া বইয়া রইছস। কয়বার কইলাম উইঠা কিছু খা, তুই তো আমার কথা কানে নিলি না। কি হইছে হাসা কইরা ক। দুপুরে মিমের লগে কই গেছিলি তুই? কই থেকে এত অরান হইয়া আইছিলি? মিষ্টির বাবা হাত উঁচিয়ে চুপ করতে বলল। আহ, তুমি আবার কি শুরু করলে? যাও ভাত বাড়ো, খেতে আসছি আমরা। মিষ্টি মিহি কণ্ঠে বলে ওঠে। তুমি খাও বাবা, আমি খাবো না, ভাল লাগছে না। মিষ্টির বাবার একটু সন্দেহ হলো। মেয়ে তার কখনো এমন করেনি। চেহারা দেখে বোঝা যাচ্ছে কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছে। মিষ্টির বাবা মেয়ের মাথায় স্নেহের হাত রাখলেন। আমি তোর বাবা, তোকে ছোট্ট থেকে বড় করেছি। তুই যখন থেকে কথা বলতে পারতি না, হাহু শব্দ করতি, তখন কিন্তু আমি বুঝে যেতাম তোর মনের কথা। আমি সঙ্গে সঙ্গে সেটা হাজির করতাম। আর দেখ তুই কত বড় হয়ে গিয়েছিস, বাবার কাছ থেকে কথা গোপন করতে শিখে গিয়েছিস। বাবার কথা শুনে মিষ্টির চোখ দুটো ছলছল করে উঠল। আর সামলাতে পারলো না নিজেকে। বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। মিষ্টির বাবা অপ্রস্তুত হয়ে গেলেন। মেয়েটার হৃদয় কাঁপানো হাহাকারে নিজের চোখেও ভিড় জমলো নোনা পানি। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে আবার জিজ্ঞেস করলো, আমাকে সবকিছু বলো আম্মা। বাবার কথায় মিষ্টি ভরসা পেয়ে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল বাবাকে। শুধু আড়াল করলো আলভির সাথে তার প্রণয়ের কথা। সব শুনে মিষ্টির বাবা টলে গেলেন কিছুটা। শক্ত হয়ে বসে থাকা মানুষটা সামান্য ভেঙে বসলেন। কপালের চামড়ায় ভাঁজ পড়ল কিছু। ঝাপসা লাগলো চারদিক। তার পরিপক্ক মস্তিষ্ক আন্দাজ করে ফেলেছে মেয়ে তার কত বড় বিপদের মধ্যে আছে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন আজ রাতেই গ্রাম ছাড়বে তিনি। প্রমাণপত্র নিয়ে সোজা সুপ্রিম কোর্টে মামলা করবে। অপরাধের শাস্তির ব্যবস্থা করবে। তিনি তড়িৎ গতিতে লাফিয়ে ওঠেন। মিষ্টির মা, তাড়াতাড়ি ব্যাগ গোছাও, আমরা এক্ষুনি এই গ্রাম ছাড়বো। বার উত্তেজিত ভয়াতুর কণ্ঠে মিষ্টি আরো ঘাবড়ে গেল। আন্দাজ করতে পারলো সে নিজের সাথে সাথে হয়তো তার পরিবারকেও বিপদের মুখে ফেলে দিল। মিষ্টির মা গ্রাম ছাড়ার কারণ জিজ্ঞেস করলে জসিম কাট গলায় বলে দেয়, এখন কোনো কিছু বলার সময় নেই, তুমি তাড়াতাড়ি ব্যাগ গোছাও, সামনে বড় বিপদ। মিষ্টির মার কথা বাড়ালেন না। তিনজন নিজেদের দরকারি জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে গেলেন রাতের অন্ধকারে। রাত 12টা বেজে 20 মিনিট। তিনজন দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে পাকা রাস্তার দিকে। পাকা রাস্তায় উঠলে হয়তো কোনো গাড়ি পাওয়া যাবে, কিন্তু তাদের আশা আর পূর্ণ হলো না। মাঝপথে পুলিশ অফিসার রাহানের জিপ গাড়িটা দেখে ভয়ে আত্মা শুকিয়ে গেল। মিষ্টির বাবা যেহেতু আগে থেকে সবটা জেনে গিয়েছে, তাই শত্রুপক্ষকে চিনতে খুব একটা সময় লাগেনি। তিনি বুদ্ধি করে মিষ্টিকে একটি ঝোপের মধ্যে লুকিয়ে দেয়। নিজের মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করায়, আমার মাথার দিব্যি রইল আম্মা জান, যাই হয়ে যাক এখান থেকে বের হবি না, তোকে বাঁচতে হবে, প্রতিশোধ নিতে হবে সবকিছুর। মনে রাখবি তোর বাবা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি, তার রক্ত হয়ে তুইও কখনো অন্যায়কে ছেড়ে দিবি না, প্রতিশোধ নিবি, চরম প্রতিশোধ। মিষ্টি তার বাবাকে জড়িয়ে ধরে ফুফাতে কাঁদতে থাকে। ছাড়তে চায় না বাবাকে, কিন্তু কিছু করার নেই। মিষ্টির বাবা জোর করে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্ত্রীকে সাথে করে এগিয়ে গেল দূর থেকে ধেয়ে আসা জিপ গাড়িটির দিকে। রাজন জিপ থেকে নেমেই জসিমের কলা চেপে ধরল। দাঁতে দাঁত চেপে গজিয়ে বলল, বাড়িতে তালা মেরে বাপ বেটি সহ পালানোর প্ল্যান করছিস? জসিম ভয় পেল না, রাগান্বিত কণ্ঠস্বরে বলল, আমি পালাচ্ছি না, তোদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে যাচ্ছি। রাজন ডেকে কি ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল জসিমের গালে। তাল সামলাতে উঠতে না পেরে মাটিতে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে। মিষ্টির মা আতকে উঠল, দু হাতে জড়িয়ে ধরল রাজনের পা। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, আমার স্বামীরে কিছু কইরেন না স্যার, আমার স্বামীরে ছাইরা দেন। রাজন মিষ্টির মায়ের গলা চেপে ধরে বলল, তোর স্বামীরে ছাইরা দি, আর তোর স্বামী গিয়ে আমাদের পিছনে বাঁশ দিক। কিচ্ছু করবো না সাহেব, আমি কথা দিতাছি, কিচ্ছু করবো না। জসিম ধমকে উঠল, আহ মিষ্টির আম্মা, তুমি আমার স্ত্রী হয়ে অন্যায়ের সামনে মাথা নত করতে পারো না। মিষ্টির মা দৌড়ে গিয়ে মুখ চেপে ধরল জসিমের। চুপ করেন দয়া কইরা, চুপ করেন আপনি। রাজন সতর্ক চোখে চারদিকে দেখলো। মিষ্টিকে কোথাও দেখতে না পেয়ে মেজাজ গরম হয়ে গেল। জসিমকে টেনে উঠিয়ে বলল, নিজের মেয়েকে কোথায় রেখেছিস বল?
ওর কাছে মেমোরি কার্ড আছে, ওটা দিয়ে দিতে বলে এক্ষুনি, নইলে বেঁচে ফিরতে পারবি না। মিষ্টির বাবা হাসতে হাসতে বলল, তোদের আশা কখনো পূর্ণ হবে না জানোয়ার। আজ নয় কাল তোদের ধ্বংস নিশ্চিত। মিষ্টিকে কোথাও খুঁজে পাবি না। রাজন রেগে গেল, পেছনে হেঁটে গিয়ে গাড়ির লকার থেকে একটা ধারালো ছুরি বের করলো। সম্পূর্ণ ঘটনাটা মিষ্টি দেখছে, অথচ বেরিয়ে আসতে পারছে না, বাবা মাকে বাঁচাতে পারছে না। অফিসার রাজনের হাতে ছুরি দেখে মিষ্টির কলিজা শুকিয়ে গেল, চোখ দুটো বড় বড় করে মুখে হাত চেপে ফুফিয়ে কাঁদতে লাগলো সে। কান্না দেখা ছাড়া আর কিচ্ছু করার নেই। জসিম রাজনের হাতে ছুরি দেখে একটুও ঘাবড়ালো না, সে এমন কিছুর জন্য আগে থেকেই তৈরি ছিল। কিন্তু মিষ্টির মা কিছুতেই মানতে পারল না, রাজনকে বাধা দিয়ে বলল, আমার স্বামীরা মায়ের না বাপ, যাইতে দাও আমগরে, তোমার দুইটা পায়ে পড়ি, আমগো জীবনটা ভিক্ষা দাও। রাজন মিষ্টির মাকে পায়ে ঠেলে এগিয়ে গেল জসিমের সামনে। শেষবারের মতো জিজ্ঞেস করছি, মিষ্টি কোথায় বলে দে। জসিম বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, মৃত্যুকে সাদরে গ্রহণ করার জন্য সদা প্রস্তুত সে। হাস্যরসের ভঙ্গিতে রাজনের উদ্দেশ্যে বলে উঠল, আমার এইটুকুনি পিচ্ছি মেয়েকে এক্ষুনি এত ভয় পাচ্ছিস? তবে বুঝ, যেদিন ও সত্যি সত্যি আজরাইল হয়ে তোদের জান কবজ করার জন্য আসবে, সেদিন কতটা ভয় পাবি। জসিমের কথাগুলো রাজনকে আরো রাগিয়ে দিল। রাজন তার হাতের ধারালো ছুরি বসিয়ে দিল জসিমের পেটে, মুখ চেপে। চাপা চিৎকারে ফেটে গেল মিষ্টির আত্মা। কিন্তু না, বাবার কিছু হয়নি। মিষ্টির মা তার স্বামীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, যার কারণে ছুরিটা সোজা তার পেটে ঢুকে যায়। মুহূর্তেই কলকলিয়ে রক্ত পড়তে শুরু করে পেট থেকে। জসিম স্ত্রীকে জড়িয়ে ধরে বলল, কি করলে এটা মিষ্টির আম্মা? মিষ্টির মা গোঙাতে গোঙাতে বলে, আমি সব সময় কইতাম তোমার আগে যেন আমার মরণ হয়। আজ রাইতে এমনেও আমগো মরণ নিশ্চিত, তাই নিজের মনের ইচ্ছাটা পূরণ করে নিলাম। দেখলাম মিষ্টির বাপ, আমি কিন্তু তোমার আগেই পৃথিবী ছাড়লাম। জড়িয়ে যাওয়া ভাঙা কথাগুলো বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মিষ্টির মা। মিষ্টি হাঁটু ভেঙে বসে পড়ল ময়লার স্তূপে। পাথরের ন্যায় কঠিন হয়ে গেল চাহনি, সবকিছু অন্ধকার লাগলো চারপাশে। এই মিষ্টি, আশেপাশে থাকলে বেরিয়ে আয়, নইলে তোর বাবাকে আর জঘন্যভাবে মারবো। মিষ্টি শব্দ করবে না, পাথরের মূর্তির মতো চেয়ে রইল সেদিকে। রাজন আর অপেক্ষা করলো না, ছুরিটা গেঁথে দিল জসিমের বুকে। জসিম চিৎকার করে উঠল, গদগদ রক্ত বমি হলো মুহূর্তে। ক্ষতবিক্ষত কণ্ঠনালী থেকে বের করলো চাপা স্বর, পাপের একমাত্র শাস্তি মৃত্যু। রাজন আবার চেঁচিয়ে উঠল, এই মিষ্টি, তোকে শেষ চান্স দিচ্ছি, বাবাকে বাঁচাতে চাইলে বেরিয়ে আয়। মিষ্টি বেরোয় না, কাপা ঠোঁট ঠিকরে প্রতিধ্বনিত হয়ে বাবার বলা কথাটি। পাপের একমাত্র শাস্তি মৃত্যু। রাজন এবার কোপ বসিয়ে দিল জসিমের হাতে, সাথে সাথে শরীর থেকে হাত আলাদা হয়ে গেল। ছটফট করতে করতে জসিমের অবশিষ্ট প্রাণ পাখিটা বিদায় নিল পৃথিবী ছেড়ে। বাবার এই নির্মম মৃত্যু মিষ্টি সহ্য করতে পারল না। রক্তরঞ্জিত বিভীষিকাময় রাত অমাবস্যার অন্ধকার গ্রাস করে নিয়েছে। মিষ্টি জড়বস্তুর মতো তাকিয়েছে বাবা মায়ের লাশের দিকে, ঠোঁট নাড়িয়ে উম্মাদের মতো অনবরত বিড়বিড় করছে, পাপের একমাত্র শাস্তি মৃত্যু। 5 বছর পর মিষ্টি নিজেকে পাগলা গারোতে পাগলদের সাথে আবিষ্কার করে। এত এত মানসিক বিকারগ্রস্ত পাগলের মধ্যে আপন প্রিয়জন কাউকেই খুঁজে পেল না মিষ্টি। মস্তিষ্কে একটু চাপ দিতে স্মৃতিচারণ ঘটল 5 বছর আগে ফেলে আসা বিভীষিকাময় রাতের কথা, জীবনে চরম বিপর্যয়ের কথা। কাটায় কাটায় হিসেব মিলালো সমস্ত পাপের। হঠাৎ করে মনে পড়ে গেল মেমোরি কার্ডের কথা। পরক্ষণে চতুর মস্তিষ্ক সচেতন করলো 5 বছরে অনেক কিছুই পাল্টেছে। মেমোরি কার্ডটা হয়তো ধুলোই মিশে গিয়েছে। দুটো শালিক পাখি ব্যালকনিতে এসে কিচিরমিচির করছে। সুমা তাদের দেখে হাতের এপিট ওপিট চুমু খেলো। ছোটবেলায় মা বলতো, দুটো শালিক পাখি একসাথে জোড়া বেঁধে থাকলে নাকি গুড সাইন বোঝায়, একটি ভালো দিনের সূচনা করে। আজ হয়তো সুমার জীবনে কোনো ভালোক্ষণ আসতে চলেছে ভেবেই সুমার চোখ জোড়া খুশিতে চিকচিক করে উঠল। ঠোঁটের কোণে খেলে গেল মুস্কি হাসি। বিকেল 5টা নাগাদ তানজিল বাসায় ফিরল। প্রতিদিনের মতো আজ হাত খালি নেই, বরং একটি লাল রঙের শপিং ব্যাগ রয়েছে। কালো সুটবুট পরিহিত সুপুরুষকে মারাত্মক সুন্দর লাগছে। ফর্সা গালে কালো চাপদাড়ি সৌন্দর্য যেন দ্বিগুণ বাড়িয়ে তুলছে। কালো কুচকুচে জোড়া ভ্রুর নিম্নে মার্বেলের মতো চোখের দিকে তাকালেই যেন নেশা ধরে যায়। ওই চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা দায়, সব খুইয়ে ফেলার ভয় হয় খুব। তানজিল ধূপধাপ লম্বা পা ফেলে ভেতরে ঢুকলো। সোমা দেখেও না দেখার ভান করলো। ব্যস্ত হাতে নিজের কাজ করছে এক মনে। তানজিল নিজের হাতের ব্যাগটা ছুঁড়ে মারলো বিছানায়। সোমা ব্যাগটার দিকে তাকিয়ে আরেকবার তাকালো তানজিলের দিকে। মনে মনে ভাবলো, জোরাশালী গুড সাইন দিলেও এই ব্যাটার জন্য আমার জন্য কোশপিন কালেও আমার কপালে গুড সাইন আসবে না। এই ব্যাটা আস্ত একটা ব্যাড সাইন। ভাবনার মাঝে তানজিলের গমগমে কণ্ঠস্বর ভেসে এলো,
রাতে শাড়িটা পরে সেজেগুজে বসে থাকবে। সোমা কপট রাগ দেখিয়ে কিছু বলতে যাবে, কিন্তু সময় সুযোগ দিল না তানজিল। যেই পথে এসেছিল সেই পথে প্রস্থান করলো অতি দ্রুত, যেন কোনো অধরা কাজ সম্পূর্ণ করতে যাচ্ছে। সোমা তেজ দেখিয়ে ছুঁড়ে মারল ব্যাগটা। কোথায় গিয়ে পড়লো দেখার প্রয়োজন বোধ করলো না, আর মনোযোগ দিল নিজের কাজে। মাগরিবের নামাজ আদায় করে সোমা নিচে নেমে এলো। মাথাটা খুব ধরেছে, ভাবলো এক কাপ আদা চা খাবে, কিন্তু নিচে নেমে এমন এলাহি আয়োজন দেখে সোমা হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। পুরো নিচতলাটা কালারফুল মরিচবাতি আর বেলুন দিয়ে ডেকোরেট করতে ব্যস্ত সবাই। তানজিল সবাইকে দেখিয়ে দিচ্ছে, আবার মাঝে মাঝে নিজেও হাতে হাত কিছু বেলুন দেওয়ালে সেট করছে। কাজগুলো সে কত উল্লাসিত চিত্তে করছে, যেন খুব গুরুত্বপূর্ণ কাজ করতে ব্যস্ত। সোমা দু কদম হেঁটে গিয়ে শাশুড়ির পাশে দাঁড়ালো, ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, বাড়িতে কি কোনো প্রোগ্রাম আছে আম্মা? এত আয়োজন কিসের? রাবেয়া আফসোসের সাথে বলল, জানোই তো মেয়ে, আমার ছেলেটা কেমন বদমেজাজি, কখন কি করে কাউকে জানানোর প্রয়োজন মনে করে না। এই এক রোখা ছেলেকে নিয়ে আমি বড্ড পেরেশানিতে আছি। সোমা মনে মনে বলল, একটা কম বলে ফেলেন শাশুড়ি আম্মা। আপনার ছেলে শুধু এক রোখা নয়, ঘাট তেরা, এমনকি মাথার একটা তার ছেঁড়া ফোড়া আছে। মনের কথা দমিয়ে রেখে সোমা আবার বলল, ও তাহলে আপনার ছেলে আপনাকেও কিছু বলেনি? জিজ্ঞেস করার পর কেবল বলল খুব কাছের কারো জন্মদিন। তবে আমার একদমই বিশ্বাস হয় না এই ছেলে যে রাগচটা, তার আবার কাছের মানুষ আসবে কোত্থেকে? ঘরের বউ হয়ে এক বিছানায় থেকে তুমি তো পারলে না কাছের মানুষ হতে। পরের কথাটি রাবেয়া সোমাকে খুঁচিয়েই বলল, তবে সোমা গায়ে মাখলো না সেসব কথা। কিন্তু একটা কথা কেন জানি না চাইতেও বুকের মধ্যে খোঁচাচ্ছে, চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে কেবল। তানজিলের কোনো কাছের মানুষ অবাধ্য মন না চাইতেও সেই কাছের মানুষের পরিচয় জানার জন্য প্রেশান হয়ে উঠছে। সোমা বরাবর অগ্রাহ্য করলেও মনের মধ্যে সেই প্রশ্নটা কেবল ব্যাকুলতা তৈরি করছে। উদাস মন বারবার জিজ্ঞেস করছে, কে তুমি? তানজিলের কাছের মানুষ, যার জন্য তানজিল এত উৎকণ্ঠিত, এত উচ্ছ্বসিত। এমন প্রাণবন্ধ চমৎকার তানজিলকে আগে তো কখনো দেখা হয়নি। সত্যিই তো সে একান্ত কাছের মানুষটার জন্য লোকটা কত পসেসিভ, কত নিখুঁতভাবে নিজের সমস্ত ব্যস্ততা সাইডে রেখে সারপ্রাইজ প্ল্যান করছে। সিঁড়ির হাত ধরে দাঁড়িয়ে থেকে সোমা মুগ্ধ হয়ে দেখছে সে দৃশ্য। নিজের কাছে নিজেই বিরক্ত হচ্ছে সোমা। কি করছে সে? চোখের শত্রু মনের শত্রুকে কিনা এভাবে ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখছে। ছি! সোমা দ্রুত পাল চালিয়ে রান্নাঘরে চলে গেল। 10 মিনিট সময় নিয়ে এক কাপ আদা চা নিয়ে বেরিয়ে গেল, কিন্তু বিপত্তি বেঁধে গেল তখনই। সোমা হেঁটে যাওয়ার সময় আব্রাহামের সাথে ধাক্কা লেগে যায় কিঞ্চিত। গরম চায়ের কাপ ফ্লোরে পড়ে গিয়ে শব্দ করে ভেঙে যায়। সোমা নিজেকে সামলে উঠতে না পেরে পড়ে যেতে নেয়। তখনই আব্রাহাম সোমার এক হাত আঁকড়ে ধরে কোনো রকম। আর ইউ ওকে? সোমার পক্ষ থেকে উত্তর আসার আগেই তানজিল নিজের বলিষ্ঠ হাতে চেপে ধরে আব্রাহামের হাত। আব্রাহামের হাত ধরে ঝুলে থাকা সোমার দিকে রক্তচক্ষু নিক্ষেপ করলো তানজিল। মুখাবয়ব ভয়ঙ্কর কঠিন হয়ে গেল অতিরিক্ত। তানজিল প্রচন্ড রাগ আর প্রতিহিংসার বশবর্তী হয়ে আব্রাহামের হাতের মুঠি থেকে সোমার হাত ছাড়াতে লাগলো। আব্রাহাম বিচলিত হয়ে বলল, কি করছিস ইয়ার? হাতটা ছেড়ে দিলে মেয়েটা পড়ে ব্যথা পাবে। বলা কি মাত্র ধূপ করে সোমা ফ্লোরে পড়ে গেল। কণ্ঠনালী থেকে বেরোলো মৃদু শব্দ, আল্লাহ গো! তানজিল পরোয়া করলো না, সোমাকে টেনে হিস্ট্রে নিয়ে যেতে লাগলো। পেছন থেকে অবাক দর্শক হয়ে তাকিয়ে আছে সবাই। আব্রাহাম হাত ছুড়ল, ইয়ার মেয়েটার সাথে এমন করছিস কেন? কে হয় মেয়েটা তোর? তানজিল পেছনে তাকালো না, কঠিন কণ্ঠে উচ্চারণ করলো, এই বাড়ির রাজপ্রীতা। তানজিলের কথা শুনে সোমার চোখে জমে থাকা জল আপনা আপনি গড়িয়ে পড়ল। জীবনে কখনো আত্মসম্মান খুঁয়েনি মেয়েটা, আর আজকে না এতগুলো লোকের সামনে তানজিল তার পরিচয় দিল আশ্রিতা। ঘৃণায় মনটা আরো বেশি তেতো হয়ে গেল। টেনে হিস্ট্রে রুমে নিয়ে এসে এক প্রকার বিছানায় ছুঁড়ে ফেলল সোমার ছোট্ট শরীরখানি। ব্যথায় ম্যাচ ম্যাচ করছে পুরুষ গতর। সোমা কান্না থামিয়ে তেড়ে আসলো, তানজিলের কলার চেপে ধরে বলল, নিজেকে কি মনে করিস তুই? যা করবি সব মেনে নেব। তানজিল রাগে চোয়াল শক্ত করে নিল, নিজের শক্ত হাতে চেপে ধরল সোমার গাল। পরপুরুষের ছোঁয়া পেতে ভালো লাগে, অথচ নিজের হাজবেন্ডকে ছুঁড়ে দিস না, ক্যারেক্টারলেস মেয়ে কোথাকার। রাগের কারণে শ্যামবর্ণা মুখ লাল হয়ে গেল। দুহাতে করতালি মারল কয়েকবার। কণ্ঠে ক্ষিপ্রতা বজায় রেখে সোমা বলে উঠল, দিনে একবার যা নারী শরীর ছুঁতে হয় সেই পুরুষ আমাকে ক্যারেক্টারলেস বলে? বিষয়টা কি হাস্যকর নয় তানজিল তালুকদার? তানজিল বিব্রত শক্ত কণ্ঠে বলল, আমার কালো অতীত কেন টেনে আনছিস বারবার? তোর মুখে সব বিসর্জন দিয়েছি, অথচ তুই সেই অতীত নিয়ে পড়ে আছিস। মা হাসলো, ব্যঙ্গাত্মক সেই হাসির ধরন। সোজা সাপটা এটা বল যে তোর আমার শরীরটাই চাই। অযথা মিথ্যা নাটক আমার সামনে করিস না। আমি একটা কথা সবসময় মানি,
কুকুরের লেজ কখনো সোজা হয় না, তুইও কখনো নারীর দেহের লোভ ছাড়তে পারবি না। উপরে উপরে সবই নাটক। তানজিল মুহূর্তেই রেগে গেল, নিজের পেশিবহুল হাতে সোমার কোমর জড়িয়ে ধরল, হেঁচকা টান দিয়ে নিয়ে এলো খুব কাছে। বুকের সাথে বুকের ঘর্ষণ হলো। সোমা তানজিলের এমন কাজে বিচলিত হয়ে গেল। তানজিল মাদকীয় কণ্ঠে বলল, জানিস আমি আগের মতো থাকলে তোর শরীরটা ঠিক কিভাবে ভোগ করতাম? সোমার কলিজা কেঁপে উঠল, ভয়ে থরথর কাঁপলো পিনপুনিয়ে ফাটা ঠোঁট। তানজিল ক্ষিপ্রতার সঙ্গে সোমাকে ঘুরিয়ে নিয়ে নরম বদন ঠেকালো সফেদ দেয়ালের গায়ে। সোমা জোরাজোরি করলো ছাড়া পেতে, কিন্তু তানজিল নিজের জেদ উগড়ে ফেলার জন্য নিজের মুখ দাবিয়ে নিল সোমার উন্মুক্ত ঘাড়ে। একের পর এক লাভ বাইট বসিয়ে দিচ্ছে উন্মুক্ত জায়গা জুড়ে। শব্দটা যদিও লাভ বাইট বলা চলে না, এ যে কেবল তানজিলের ধ্বংসাত্মক আক্রমণ। তানজিল হ্যাঁচকা টান দিতেই ছিঁড়ে গেল সোমার জামার গলার কাছের অনেকটা অংশ। উন্মুক্ত হলো বুকের ভাঁজ, উদীয়মান হলো ভেতরের অন্তর্বাস। সোমা দুহাত আড়াআড়ি করে বুক আড়াল করার চেষ্টা করলো, কিন্তু তানজিলের পুরুষালী শক্তির কাছে সে বরাবরই ব্যর্থ। তানজিল নিজের দুহাত দিয়ে উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরল সোমার দুহাত, উম্মাদের মতো বিচরণ করলো সোমার বুকের ভাঁজে। নির্মমভাবে আঘাত করতে লাগলো নিজের দন্তপাটির দ্বারা। তুলতুলে মাংসপিণ্ডের উপরিভাগ সমস্তটাই তানজিলের আয়ত্তে। তানজিল নিষ্ঠুরভাবে দাবিয়ে বেড়াচ্ছে সোমার গলা, ঘাড়, বুক জুড়ে। সোমা সহ্য করতে পারল না, চিৎকার করে কাঁদতে শুরু করলো। সোমার চিৎকারের আওয়াজ নিস্তলা থেকে সবাই শুনতে পেল। সবাই কৌতূহলী দৃষ্টিতে উপরে তাকালো। আব্রাহাম সন্ধিয়ান কণ্ঠে বলল, তানজিল, মেয়েটাকে অত্যাচার করছো দোস্ত। তোরা তো জানিস তানজিল কত নির্মম, তার অত্যাচারের ধরন কেমন। চল, তানজিলকে থামাতে হবে। আব্রাহামকে পেছন থেকে বাধা দিল নিখিল। গিয়ে লাভ আছে, ও শুনেছে কোনোদিন আমাদের কথা। ও বেপরোয়া, কারো কথা শুনবে না। তুই গিয়ে আর রাগ বাড়াস না। নিখিলের কথায় আব্রাহাম যেতে নিয়েও আর পা বাড়ালো না। নিখিল ঠিকই বলেছে, তানজিল বরাবরই বেপরোয়া। নিজের মাথায় যেটা চাপবে সেটাই করবে, কারো কথার দুপাশেও দাম দিবে না। তানজিল সোমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, রুক্ষ কণ্ঠে বলল, আগের আমি থাকলে এই মুহূর্তে এর চেয়ে খারাপ অবস্থা হতো। তো আমি চাইলে 2 মিনিটে তোর শরীরটা নিজের করে নিতে পারি, কিন্তু এই তানজিল তালুকদার নারী শরীরে আসক্তি ভুলে গিয়েছে। তার একমাত্র আসক্তি তোর ভালোবাসার স্বীকারোক্তি। তানজিল বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। বাইরে থেকে দরজার সিটকে নিয়ে লাগাতে লাগাতে বলল, এই ঘর থেকে 1 পা বের করার সাহস করবি না। তানজিল স্বাভাবিকভাবে নিচে নেমে এলো, কিন্তু অস্বাভাবিকভাবেই সবাই জেগে ধরল তাকে। মাহিদ নরম কণ্ঠে বলল, মেয়েটাকে কি মেরেছিস? তানজিলের উত্তরের অপেক্ষা না করে আব্রাহাম বলে উঠল, আরে ভাই, মেয়েটাকে এইভাবে মারার কি হলো? মেয়েটার তো কোনো দোষ ছিল না, আমি না দেখে ধাক্কা দিয়েছি। আব্রাহামের কথা শেষ না হতেই নিখিল বলে উঠল, সব জায়গায় বেপরোয়া আচরণ ভালো লাগে না ইয়ার। দেখেছিস মেয়েটা কত ইনোসেন্ট, চেহারায় কি মায়া। এমন মায়াবতীর গায়ে হাত তুলতে তোর মায়া লাগে নেই? তানজিল শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই ওর দিকে তাকিয়েছিস? হ্যাঁ, কেন? ফার্দার আর তাকাবি না, ওয়ার্নিং ধরে নে। সামান্য তাকানো নিয়ে হয়তো ডেসপারেট কেন হচ্ছিস? কোনো আস্ফৃতার সম্পর্কে কথা বলতে ইচ্ছুক নই। রাত 11টা বেজে গিয়েছে। তানজিল কেক কাটার জন্য রেডি। চকলেট ফ্লেভারের বড় একটি কেক টেবিল জুড়ে রাখা হয়েছে। কেকের গায়ে বড় বড় অক্ষরে লেখা হ্যাপি বার্থডে কাকতাড়ুয়া। লেখাটা পড়ে আব্রাহাম মুখ বাঁকালো। এ কেমন নাম ভাই, কাকাটুয়া? আবার কার নাম? বাপ মা কি ভালো কোনো নাম দেয় নাই? আব্রাহামের কথায় মাহির ঠোঁট টিপে হাসলো। নিখিল তানজিলকে বলে উঠল, আরে ভাই, যার জন্মদিন তাকে ডাক, কেকটা কেটে উদ্ধার করতে বল। খিদায় পেট চোচো করছে। সে আসবে না, কেকটা আমিই কাটবো। তানজিলের ঠান্ডা জবাব। আব্রাহামের জবাবটা হজম হলো না। চিন্তিত কণ্ঠে বলল, সেই দিন আমার গ্রামে গিয়েছিলাম না রিদিকাকে তুলে আনতে, পরে গিয়ে ওকে পাইনি বলে আসার সময় ওদের টমেটো খেতে হামলা করেছিলাম, মনে আছে তোদের? মাহির ঠোঁট গোল করে বলে, তো? আব্রাহাম এবার উত্তেজিত কণ্ঠে বলল, আরে সেদিন আমি ধান খেতে অনেকগুলো কাকাতুয়া দাঁড়িয়ে থাকতে দেখেছি, এই শালা সেইখান থেকে একটা নিয়ে আসে নাই তো? নিখিল হাসতে হাসতে বলল, তুই বলতে চাচ্ছিস এই দয়া মায়াহীন অনুভূতি শূন্য মানব মানুষের বদলে কোনো কাকতাড়ুয়া প্রেমে পড়েছে? আব্রাহাম এবার উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, এক্স্যাক্টলি, এইটাই কখন থেকে বোঝানোর ট্রাই করছি। আব্রাহামের কথায় নিখিল আর মাহিদ হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা। তানজিল দুঃখ কণ্ঠে বলল, তোদের রিডিকুলাস কথাবার্তা শেষ হলে কেক কাটতে আয়। সবাই একসাথে কেক কেটে খাওয়া দাওয়া করে বিদায় নিল রাত 1টা নাগাদ। কি এক অদ্ভুত জন্মদিন পালন করা হলো, যার জন্মদিন তার খবর নাই। এদিকে ওদের সেটা ভেবেই ঘুম নাই। রাত 2টো বেজে এসেছে। সময় এখনো বিছানায় ওপর হয়ে কেঁদে কেঁদে চোখের জলে বালিশ ভেজাচ্ছে।
তানজিল নিঃশব্দে রুমে আসলো। সুমাকে এভাবে কাঁদতে দেখে বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলো। মনে মনে আওড়ালো, ও শ্যামকালো বধূ, অত্যাচারের হিসেব ঠিকই রাখো, অথচ বক্ষপটে জমে থাকা ভালোবাসার তিল পরিমাণ হিসেব যদি রাখতে, তবে তোমার হৃৎপিণ্ডের গতি এই আমার আমিতেই থমকেছিল। তানজিল নীরবে পাজুকলে তুলে নিল সুমাকে। সুমা ছাড়া পাওয়ার চেষ্টা চালায় না, কারণ সে জানে এই পাষণ্ড হৃদয়হীন মানুষটার থেকে নিজেকে ছাড়িয়ে নিতে সে পারবে না। তাই বৃথা চেষ্টা করে শক্তি অপচয়ের মানে নেই। তানজিল আর একটু দূরত্ব গুছিয়ে নিতে শক্ত করে নিজের প্রশস্ত বুকের সাথে লেপ্টে নেয় সুমার জীর্ণ শীর্ণ শরীর। সুমা খামছে ধরে তানজিলের শার্ট। তানজিল বুক গহ্বরে শীতলতা অনুভব করে। সিঁড়ি ধরে ছাদে উঠতে উঠতে মিহি কণ্ঠে বলল, শাড়িটা পরিসনি কেন? তোর দেওয়া জিনিস ছুঁয়ে দেখার রুচি নেই, গায়ে চড়ানো তো দূরের কথা। তানজিল মেকি হাসলো, গাঢ় কণ্ঠে বলল, অথচ সেই গৃহীত মানুষটার আদরের চিহ্ন শরীরে নিয়ে ঘুরছিস। যদি পারতাম তবে পেট্রোল ঢেলে শরীরটাকেও পুড়িয়ে দিতাম। এত ঘৃণা যদি ভালোবাসায় পাল্টে যায় তবে কি করবি? তোর মতো অমানুষকে ভালোবাসার আগে আমার মৃত্যু হোক। অথচ একদিন এই তানজিল তালুকদারকে ভালোবেসে একসাথে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখবি। সেই আশায় সে ঘুরে বাড়ি। কথার মার পেছে কখন ছাদে এসে পৌঁছালো টের পায়নি। তানজিল সুমাকে কোল থেকে নামিয়ে দিয়ে শীতল গাঢ় অনুভূতিপূর্ণ কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে শ্যামকালো বন্ধু, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আজকে এই দিনটা তোমার জীবনের চিরস্থায়ী চিরস্মরণীয় হয়ে থাক। সুমা বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। পুরো ছাদ জুড়ে অসংখ্য মোমবাতি দিয়ে লিখে রাখা শ্যামকালো বধূ। পাশে একটি টেবিলে পাতা, দুপাশে ঠাঁই পেয়েছে দুটো চেয়ার। টেবিলের উপর একটি কেক রাখা, পাশে রেখেছে এক মুঠো গোলাপ। কত সুন্দর করে সমস্ত আবেগ অনুভূতি মিশিয়ে পুরো ছাদটা ডেকোরেশন করেছে তানজিল। খুশিতে কান্না চলে এলো সুমার। তার জন্মদিন কবে সে হিসেব কবেই ভুলে বসে আছে। কেউ ঘটা করে কখনো মনেও করে দেয়নি, বা কেউ কখনো একটা উইশও করেনি। আর আজ তার মতো তুচ্ছ মেয়ের জন্মদিন পালন করার জন্য এত কাঠখড় পোহালো তানজিল। তবে আম্মা যে বলল কোনো এক কাছের মানুষ, তানজিলের সেই কাছের মানুষটাই কি সুমা? ভাবতেই লজ্জায় আড়ষ্ট হলো ছোট্ট হৃদয়। চিবুক নামিয়ে নিতে আরো বেশি লজ্জা বাড়লো। রাগের বসে তখনকার ছেঁড়া ফাটা জামাটাই চেঞ্জ করা হয়নি। ছি, নিজের দিকে তাকালেই অস্বস্তি বাড়ছে। তানজিল পকেট থেকে একটা ছোট্ট বাক্স বের করলো। তার মধ্য থেকে একটি ডায়মন্ডের রিং বের করে সুমার সামনে ধরলো। মাদকীয় কণ্ঠে বলল, ভালোবাসা প্রকাশে আমি ব্যর্থ। অত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে আমার ধাঁচে নেই। সবসময় যা চেয়েছি জোর করে আদায় করে নিয়েছি, বাট এই প্রথম আমি ভালোবাসা দিয়ে আদায় করতে চাই তোকে। নিজের কণ্ঠ আর একটু গাঢ় নেশালো করে বলল, নট লাভ, আই ওয়ান্ট ইউ শ্যামকালো বধূ। তোমাকে পেলে ভালোবাসা জয় করে নিব। তুমি সম্বোধন সুমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল। একটু আগেও জমিয়ে রাখা ঘৃণার পাহাড় বরফের মতো গলে জল হয়ে গেল। খুশিতে চিকচিক করে উঠল ভেজা নয়ন। ফাটা ঠোঁট নাড়ি উচ্চারণ করলো, তুই এক রহস্যময় পুরুষ, তোকে বুঝতে পারি না আমি। আজকাল নিজেকেই নিজে বুঝতে পারি না। আমার সমস্ত ভাবনা জুড়ে শুধু তোমার রাজত্ব। ঘড়ির কাঁটা 3টের ঘর চুই চুই। খোলা আকাশের পূর্ণিমা চাঁদে জ্যোতি ঠিকরে পড়ছে সুমার শ্যামকালো মুখশ্রীতে। তানজিল বশীভূতের ন্যায় মুগ্ধ হয়ে চেয়ে আছে সেই জ্যোৎস্না মাখা মুখের দিকে। সুমার ঠোঁট নাড়ালো, মিলন ঘটালো ভাঙা কণ্ঠনালীর। জোড়া শালিক বুঝি অপ্রত্যাশিত সুন্দর মুহূর্তটার ইঙ্গিত দিয়েছিলেন। একবার ভালোবেসে দেখো, তোমার প্রতিটি দিন এর চেয়ে সুন্দরভাবে উপস্থাপন করবো। সুমা নিশ্চুপ, কোনো উত্তর আসে না তার কণ্ঠনালী থেকে। সে সীমান্তহীনতায় ভুগছে। জীবনের সবচেয়ে সহজ উত্তরটা গলার কাছে এসেও ফিরে যাচ্ছে। খুব কঠিনভাবে কাটার মতো বিচ্ছে বারবার। তানজিল মেকি হাসলো। হাসির সাথে হাসলো তার জোড়া ভ্রু। কালো কুচকুচিয়ে মোটা জোড়া ভ্রু উজ্জ্বলতা বাড়ালো ফর্সা মুখে। সুমা প্রথমবারের মতো তাকালো সেদিক পানে। আনমনে ভেবে ফেললো কিছু কথা। এত সুন্দর দেখতে পুরুষ মানুষটা বুঝি আমার স্বামী? সবার অপছন্দের কালো মেয়েটার স্বামী এত সুন্দর? তানজিলের হাসি আর একটু প্রসারিত হলো। তুমি কি জানো, আমার শ্যামকালো বধূ ব্যতীত দ্বিতীয় কোনো সুন্দর নারী আমার এই চোখ আজ পর্যন্ত দেখেনি। বিশ্বাস করি না। তার মানে তুমি বিশ্বাস করতে চাও? সুমা দৃষ্টি নামিয়ে নিল। তানজিলের হাত বাড়িয়ে আগলে ধরলো সুমার ডান হাতের তর্জনী। সুমা কেঁপে উঠল। অজানা শিহরণ বয়ে গেল হৃদস্পন্দন জুড়ে। চোখ বন্ধ করে রপ্ত করে নিল সমস্ত অনুভূতি। তানজিল এক পা দুপা করে এগিয়ে নিয়ে গেল ক্যান্ডেল দিয়ে সাজিয়ে রাখা টেবিলটির দিকে। হালগোছে পেতে রাখা একটি চেয়ারে বসিয়ে দিল সুমাকে। তারপর ঘুরে গিয়ে নিজেও বসে পড়ল অন্য একটি চেয়ারে। দু হাতের মুঠোয় পুড়ে নিল সুমার তুলতুলে হাত। শীতল কণ্ঠে বলল, আমার শিজুকা হবে। আমি তোমার নবিতা হয়ে তোমার সকল ইচ্ছে পূরণ করতে চাই।
সুমা নির্বাক নিশ্চল চোখে শুধু চেয়েই আছে। যেমন সুন্দর মানুষ ঠিক তার চেয়ে সুন্দর তার শব্দচান, তার কথা বলার ধরন। পৃথিবীতে প্রথমবারের মতোই মানুষটাই বুঝি এত সুন্দরভাবে প্রেম নিবেদন করলো। এত খারাপ নির্মম নিষ্ঠুর মানবের এই কোন নতুন রূপ। এই রূপের বিশ্লেষণ করা যে সুমার পক্ষে সম্ভব নয়, একদম অসম্ভব ব্যাপার। সুমা ঠান্ডা স্বরে উত্তর দিল, আমার সময় দরকার। তানজিল নেশালো কণ্ঠে বলল, কিন্তু অত সময় আমার হাতে নেই শ্যামকালো বধূ। তোমাকে দেখলে আমি আউট অফ কন্ট্রোল হয়ে পড়ি। সময় দেওয়াটা তো অসম্ভব ব্যাপার। তারপর একটু ঝুঁকে গিয়ে সুমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে মদকীয় কণ্ঠে বলল, এখন এই মুহূর্তে আমি আরো বেশি কন্ট্রোললেস হয়ে যাচ্ছি বধূ। হুটহাট কোনো অঘটন ঘটিয়ে ফেললে আমাকে দায়ী করতে পারবে না। কেন? আরমানের প্রশ্ন ছুড়েই জিভে কামড় দিল সুমা। তানজিল উচ্চস্বরে হেসে উঠল, তার মানে তুমি চাইছো আমাকে দায়ী করার মতো কোনো দোষ করে ফেলি, তাই তো? সুমা আতকে উঠল। ঠোঁট নাড়িয়ে কিছু বলার আগেই তানজিল হেসকা টানে সুমাকে বসিয়ে নিল নিচের কোলে, দখল করে নিল ফেটে যাওয়া লাল বর্ণা ঠোঁট জোড়া। সুমা ভেসে গেল সুখের জোয়ারে। মনের সবটুকু পবিত্রতা দিয়ে অনুভব করলো তানজিলের পবিত্র স্পর্শকে। তানজিল উন্মাতের ন্যায় বিচরণ করছে সুমার ঠোঁটে। সুমা চোখ বন্ধ করে খামচে ধরল তানজিলের চুল। সুমার নীরবতা আর খামচে ধরাকে সম্মতি ভেবে তানজিল আরেকটু বেপরোয়া হয়ে উঠল। নিজের শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেললো জামা ছেঁড়ার অংশের বাকি অংশটুকু। সুমার হুঁশ ফিরল, নিজেকে সংযত করে নিল আবারও। সুমা নিজেকে ছাড়িয়ে নিয়ে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়ালো, কাপা ঠোঁটে উচ্চারণ করলো কিছু শব্দ। আমার সময় দরকার, প্লিজ। তানজিল নরম হলো, মুস্কি হাসি দিয়ে শীতল চাহনি মেলে তাকালো সুমার দিকে। উঠে গিয়ে নিজের ডান হাত রাখলো সুমার গালে, বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লেপ করলো কয়েকবার। তারপর নিজের ঠোঁটের আলতো পরশ আঁকলো সুমার কপালে। সুমা নীরবে চোখ বন্ধ করে নিল, গলিয়ে পড়লো নোনা জল। তানজিল মিহি কণ্ঠে বলল, তানজিল তালুকদারই প্রথমবার কোনো মেয়েকে সময় দিচ্ছে। তার যতটা সময় দরকার সে নিক, তবে সমাপ্তিতে যেন সম্মতি থাকে। তানজিল কারো প্রত্যাখ্যান গ্রহণ করবে না, শ্যামকালো বধূর বেলায় তো নয়। সকাল 8টার দিকে মিষ্টি আর আলভি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে গাড়ি থামিয়ে গ্রামের টং দোকানে নাস্তা সেরে দিয়েছে দুজনে। তারপর আবার সাই সাই করে গাড়ি ছুটতে শুরু করেছে নিজ গতিতে। মিষ্টি জানালা দিয়ে বাহিরে তাকিয়ে দেখছে প্রিয় জন্মভূমি। আলভি গাড়ি চালানোতে মনোযোগ দিলেও মাঝে মধ্যে মিষ্টির দিকে তাকাচ্ছে, অথচ মিষ্টির দৃষ্টি স্থির, এক বিন্দুও নড়চড় নেই। আলভি নীরবতা ভাঙল। কি দেখছিস? শূন্যতা। মিষ্টির ছোট্ট জবাব, আমার ভালোবাসা কি সেই শূন্যতা পরিপূর্ণ করতে ব্যর্থ? এই গ্রাম আর তুই দুটোই আমাকে শূন্যতা ব্যতীত কিছুই দিসনি, তাই নতুন করে পূর্ণতার স্বপ্ন দেখছি না আপাতত। খেয়াল করেছিস সময়ের সাথে সাথে তোর কথা বলার ধরন অনেক কঠিন হয়ে গিয়েছে। চারটা খুন করা আসামিকে সহজ ভাবাটাও বোকামি। মিষ্টির কঠিন কথাগুলো আলভির অপছন্দ, বরাবর অপছন্দ। সময়টা স্বাভাবিক থাকলে কষিয়ে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে বুঝিয়ে দিত আলবি ওয়াহিদ আগের মতো হাবাগোবা নেই যে বসে বসে এত কঠিন কথা শুনবে। তো এখন পরিস্থিতি ভিন্ন, না চাইতো সবটা মেনে নিতে হবে, কারণ আলভি পাপ করেছে নিজের হাতে জেনে বুঝে, বারবার পাপ করছে যার মাসুল সে দিতে বাধ্য। চুপচাপ সবকিছু হজম করে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশন আপাতত নেই। তবে যেদিন হিসেব বরাবর হবে সেদিন বোঝাবে আলভির ভালোবাসা আর রাগ দুটোই ভয়ঙ্কর। মনে মনে নিজের রাগ নিয়ন্ত্রণ করে আলভি লঘু কণ্ঠে বলল, আজ তোর সকল শূন্যতার পূর্ণতা দিব, তুই চাইলেও দিব, না চাইলেও দিব। আমার পূর্ণতা শুধু তোর বাপ ভাইয়ের রক্তে দিতে পারবি? আলভি নিজের রাগটা আর চেপে রাখতে পারলো না, ধুম করে গাড়ি থামিয়ে দিল। তাতে দাঁত পিষে মিষ্টির দুপাশে দুহাত রেখে ঝুঁকে গেল অনেকটা। সারাক্ষণ রক্ত রক্ত করিস কেন? মাঝে মধ্যে মনে হয় তুই কোনো মানুষ না, কোনো শাকচুন্নি। মেয়ে মানুষের পূর্ণতা আসে স্বামীর ভালোবাসায় আর সন্তানে, আর তুই ছি। মিষ্টি কথার পৃষ্ঠে কথা বলে না, আলভি কথাগুলো তো মিথ্যাও বলেনি, সত্যিই তো। জীবনটা স্বাভাবিক থাকলে সেও আজ আলভির সাথে সুন্দর সংসার সাজাতো, প্রতিটি মেয়ের মতোই মা হওয়ার স্বপ্ন দেখত। সবকিছু আজ এলোমেলো অগোছালো। চাইলেই কি সবকিছু ঠিক করা যায়, নাকি আগের মতো করা যায়? যদি করা যেত তবে তো সবার প্রথম নিজের সেই চঞ্চল দস্যিপনার দিনগুলো ফেরত আনতো জীবন থেকে হারিয়ে যাওয়া 5টি বছর। তানজিল সোফায় উপর হয়ে ঘুমাচ্ছে, উন্মুক্ত পেট মুগ্ধতা বাড়াচ্ছে ক্ষণে ক্ষণে। সুমা মহা
আচ্ছন্নের মতো তাকিয়ে আছে সেদিকে। ঘুমের মধ্যে বুঝি সব মানুষকেই এত নিষ্পাপ লাগে, নাকি এই পুরুষ মানুষটাকেই একমাত্র নিষ্পাপ লাগে? এত সুন্দর পুরুষ মানুষ শেষে কিনা তার প্রেমে মজেছে, এটা কি আদৌ সম্ভব? এই মানুষটার পাশে যে তাকে বড্ড বেমানান লাগবে। কোথায় রাত কোথায় দিন, জ্যোৎস্নার পাশে বুঝি অমাবস্যার ঠাঁই হয়। কই, কোথাও তো শুনিনি দিনের সাথে রাতের মিলন হয়। আচ্ছা, সুন্দর মানুষ এই কাকতরুয়ার কোন দিকটা তোমার চোখ দুটো মুগ্ধ করেছে? যদি জানতে পারতাম তবে বোধহয় সেদিকটার উজ্জ্বলতা বাড়ানোর জন্য মরিয়া হয়ে যেতাম। ভাগ্যিস বলনি। আনমনে মুচকি হাসলো সুমা। নিজের ভাবনায় নিজেই লজ্জা পেল বোধহয়। কাল রাত থেকেই সমস্যাটা বেড়ে গিয়েছে। যে চোখে ঘৃণা ছাড়া কিছু ছিল না, অথচ সেই চোখেই কিনা এত লজ্জার ঘন ঘটা। এত লজ্জার ভিড়ে ঘৃণা যেন কোনো ঠাঁই নেই। সুমা গোসল করে সবেমাত্র বেরিয়েছে। আজ ভার্সিটিতে যেতেই হবে, এমনিতে অনেকটা গ্যাপ পড়ে গিয়েছে। মিষ্টিটারও কোনো পাত্তা নেই। কয়েক মাস পর যে ফাইনাল, সে কথা কি ভুলে গেল মেয়েটা? গোসল করে ড্রেস চেঞ্জ করতে গিয়ে ঘটলো বিপত্তি। নিজে নিজে চরম বিরক্তি প্রকাশ করলো সুমা। নিজেকে নিজে গালাগাল করলো কতক্ষণ। মনের মধ্যে রাজ্যের ভাবনা নিয়ে ঘুরলে এমন তো হবেই। ছে, কি করে এমন ভুল করলো? এই তানজিল তো দেখে মনের মধ্যে ভালো করেই জেকে বসেছে, সবকিছু গড়বড় পাকিয়ে দিচ্ছে। এখন জামা কাপড় ছাড়া বেরোবো কি করে সেটা ভেবেই অস্থির। প্রায় 20 মিনিটের মতো দাঁড়িয়েই রইল সে। কিন্তু এভাবে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, যেভাবেই হোক বেরোতে তো হবেই। আর তানজিল তো ঘুমাচ্ছে, কিছু দেখার আগে জামা কাপড় নিয়ে আবার ঢুকে পড়বে। যেই ভাবা সেই কাজ। তোয়ালেটা কোনো রকম বুকে থেকে হাঁটু অবধি জড়িয়ে নিয়ে মাথা বের করে উকি দিয়ে চাইলো রুমের দিকে। না, ভয়ের কোনো কারণ নেই, তানজিল এখনো ঘুমোচ্ছে। পা টিপে টিপে বেরিয়ে এলো আশ্রম থেকে। তারপর খুবই সাবধানে আলমারি থেকে ড্রেস বের করে পা বাড়ালো আশ্রমের দিকে। তখনই আশ্চর্যজনক ভাবে পেছন থেকে ভেসে এলো ঘোর লাগা পুরুষালী কণ্ঠস্বর। কাল বললে সময় দরকার, অথচ আজ আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো? কথাটা কানে আসা মাত্রই সুমার পা থেমে গেল, বরফের মতো জমে গেল শরীর। শুকনো ঢোক গিলল কয়েকবার। তানজিল ঘুম ঘুম চোখে টলতে টলতে উঠে আসলো। নিজের চওড়া বাহু দ্বারা পেছন থেকে জড়িয়ে ধরলো সুমার অর্ধনগ্ন শরীর। উন্মুক্ত জায়গায় বিপরীতে লিঙ্গের স্পর্শ কাঁপিয়ে তুলল সুমার শরীর। তানজিল নিচু হয়ে আদরিভাবে নিজের থুতনি ঘষল সুমার কাঁধে। সুমার কম্পন তীব্র থেকে তীব্রতর হলো। তানজিল ফিসফিসিয়ে বলল, এভাবে আমার সামনে এসো না, মাথা হ্যাং হয়ে যায়। লিমিট ক্রস করে ফেলবো বলে দিলাম। এক একটা শব্দ সুমার মনটা তোলপাড় করে দিচ্ছে। ঘন ঘন নিঃশ্বাসের কারণে বুক ওঠানামা করছে। তোয়ালে জড়ানো শরীরের কম্পন তানজিলকে দিশেহারা করে দিচ্ছে। মনের মধ্যে জন্ম নিচ্ছে অবাধ্য ইচ্ছাদের। আন্দোলন শুরু করেছে ধমনীগুলো। সুমাকে একান্ত কাছে পাওয়ার ইচ্ছায় বিদ্ধ করছে সমস্ত শিরা উপশিরা। সুমা নিজেকে ছাড়াতে চাইলে তানজিল আর একটু গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল তাকে। এভাবে ছেড়ে দিতে চাইছি না, আমাকে সিরিয়াস করার শাস্তি পেতে হয়। সুমার বুকটা অকারণেই ধরফর শুরু করলো। সমস্ত শরীর নেতি এলো গুলমলতার ন্যায়। তানজিল সুমার কোমর ধরে ঘুরিয়ে নিল নিজের দিকে। সুমা পাথরের মতো সায় দিয়ে যাচ্ছে, নিরাপত্তায় দিচ্ছে আশকারা। তানজিল ধীরে ধীরে পেঁচানো তোয়ালে খুলতে শুরু করে। সুমা চোখ বন্ধ করে খামচে ধরলো তোয়ালে, অথচ তানজিল তোয়াক্কা করলো না। চোখে মুখে নেশে উপচে পড়ছে তার। এক পর্যায়ে সুমার তোয়ালের মধ্যে ঢুকে গেল সে। নগ্ন শরীর ঘর্ষণ হলো তানজিলের উন্মুক্ত বুকের সাথে। তানজিল স্পষ্ট শুনতে পেল সুমার হৃৎপিণ্ডের ধরাস ধরাস শব্দ। সুমা দিশাহারা হয়ে দাঁড়ালো, নখ বসিয়ে খামচে ধরল তানজিলের বুক। সুমার নখের আঁচড়ে ক্ষত হলো তানজিলের বুকের কিছু অংশ। রক্ত বেরিয়ে গেল খানিক। তাতে যেন তানজিলের কোনো মাথা ব্যথা নেই, উল্টো বাড়িয়ে দিচ্ছে এক্সাইটমেন্ট। নিজের শক্ত হাত ঢুকিয়ে দিল সুমার ভেজা চুলের তলদেশ দিয়ে। চেপে ধরলো ঘাড়, লম্বা শরীরটা হালকা ঝুঁকিয়ে দিয়ে লাফবাইট দিল গলায়। সুমা ব্যথায় গঙিয়ে উঠলো, তবে ছাড়ানোর চেষ্টা করলো না, উল্টো আর একটু গভীরভাবে খামচে ধরলো তানজিলের উন্মুক্ত বুক। তানজিল আর একটু বেপরোয়া হওয়ার আগেই বেগর শব্দে নিচতলা থেকে গাড়ির হর্ন বেজে উঠল। আচমকা শব্দে ঘোর কাটলো দুজনেরই। সুমা নিজেকে এত ঘনিষ্ঠভাবে আবিষ্কার করে লজ্জা চিপুক নামিয়ে নিল। তানজিলকে ধাক্কা দিয়ে তোয়ালে পেঁচিয়ে কোনো রকম দৌড়ে ঢুকে গেল আশ্রমে। সুমার খামচে ধরা রক্তাক্ত জায়গায় হাত বোলাতে বোলাতে তানজিল চোখ বন্ধ করে নিল চরম সুখে। মিষ্টিরা মাত্রই বাসায় পৌঁছালো। অনেকটা পথ জার্নি করে আসার কারণে ক্লান্ত খুব, তাই ঘরে এসে সোজা শাওয়ার নিতে ঢুকেছে। আর এদিকে আলভি কোনো রকম পা দুটো টেনে টুনে নিয়ে এসে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে। সকাল 8টায় রওনা দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুমের কারণে চোখের পাতা ভারী হয়ে আসছিল গাড়িতে থাকতেই। তাই তো কোনো রকম বাসে এসে ভারী শরীরের ভার বিছানায় ফেলে দিয়ে আরামে ঘুম দিয়েছে। মিষ্টি স্নান সেরে বেরিয়ে দেখে আলভি মরা ঘুমাচ্ছে। পায়ের জুতোটা পর্যন্ত খুলেনি। এমন ভাব করছে যেন কত বছর নিদ্রাহীন কেটেছে তার। মিষ্টি বিরক্তিতে কপাল কুঁচকাল। নিঃশব্দে আলভির জুতো জোড়া খুলে দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে বেরোনো মাত্র হুমড়ি খেয়ে এসে সামনে দাঁড়ালো সুমা। কোনো কথা না বলেই চাপড়ে ধরলো মিষ্টিকে। কোথায় গিয়েছিস তুই? ফিরতে এত দেরি করলি কেন?
এই বাড়িতে তুই ছাড়া আমার সবকিছু অন্ধকার মনে হয়। খুন করতে গিয়েছিলাম। মিষ্টির স্বাভাবিক কণ্ঠের উত্তর সুমাকে ভয় পাইয়ে দিল। মিষ্টি কি সব বলছিস তুই? মাথা ঠিক আছে? উত্তর না দিয়ে সুমার গলায় থাকা দাগটায় হাত বুলালো। তোকে তানজিল অত্যাচার করে তাই না রে? আমার জন্য তোর জীবনটাও শেষ হয়ে গেল। মিষ্টির কথা শুনে সুমার টনক নড়ল। এটা যে তানজিলের দেওয়া ভালোবাসার চিহ্ন, এটা সে কি করে বলবে মিষ্টিকে? মিষ্টি তো শুধুই ভুল বুঝছে। সুমা কিছু বলার জন্য আমতা আমতা করলো, কিন্তু মিষ্টির সুযোগ না দিয়ে বলল, চিন্তা করিস না, একদম তোর জীবনটা আগের মতো করে দিব। ওই তানজিল তালুকদারকে আমি ছাড়বো না। কিন্তু মিষ্টি তুই ভুল বুঝছিস। তোর ভুল নেই, ওই নরক পশুটা তোর জীবনটা নরক করে দিচ্ছে প্রতিদিন। আমি স্পষ্ট বুঝতে পারছি। কথা দিলাম তোকে, ওকে আমি ছাড়বো না, একদম ছাড়বো না। আমার খুনের লিস্টে ওই তানজিল তালুকদারের নামটাও যুক্ত হয়ে গিয়েছে। মিষ্টির কথা শুনে সুমা আঁতকে উঠল। কি বলছিস মিষ্টি? তুই যেমন ভাবছিস। মিষ্টি সুমার ঠোঁটে আঙুল চেপে ধরলো, নিজের মুখটা সুমার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, একটা সিক্রেট বলি শোন। এই বাড়িতে আমি প্রতিশোধ নিতে আসছি, চরম প্রতিশোধ। এই বাড়িতে মৃত্যু খেলা খেলবো আমি, কিন্তু দুর্ভাগ্য আমার সাথে তোর জীবনটা জড়িয়ে গেল। মিষ্টি সুমাকে আর কিছু বলার সুযোগ দিল না, সোজা সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। সুমা পেছন থেকে তাকিয়ে রইল সেদিকে, রিনটি নিয়ে বলল, এই ভুলটা করিস না মিষ্টি। আমার কেন জানি মনে হচ্ছে তানজিলের কিচ্ছু হলে আমি সহ্য করতে পারবো না। আমি বোধহয় না চাইতে ওই চরিত্রহীন মানবের মায়ে আটকে গিয়েছি রে। তানজিলের বাইকের পেছনে বসে আছে সুমা। দুজনে ভার্সিটিতে যাবে বলে বেরিয়েছে, কিন্তু তানজিলের জরুরি কাজ পড়ে গিয়েছে, তাই সুমাকে নামিয়ে দিয়ে তানজিল চলে যাবে নিজের কাজে। সুমার মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরপাক কাছে, কিন্তু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। অনেকক্ষণ যাবত উসখুস করার পর অবশেষে মুখ খুলল। আচ্ছা, আপনি এত বড় হাসপাতালের মালিক, অ্যাজ এ ডক্টর, তবে ভার্সিটিতে জুনিয়র ব্যাচে ভর্তি হলেন কেন? সুমার কথা শুনে তানজিল শব্দ করে হাসলো। কে বলেছে আমরা ভর্তি হয়েছি? আমাদের ক্লাস করতে দেখেছো কখনো? সুমা ভাবুক হয়ে বলল, না তা তো দেখিনি। সেদিন মিষ্টির প্রত্যাখ্যান আলবি মেনে নিতে পারিনি। এতগুলো মানুষের কাছে অপমান বোধ করেছিল, ইগো হার্ট হয়েছিল। তাই মিষ্টিকে শায়েস্তা করার জন্যই ভার্সিটিতে যাওয়া। আর বাহিরের দুটো ছেলে হুটহাট ভার্সিটিতে ঢুকলে অবশ্যই পরিস্থিতি ঘোলাটে হতো। তাই প্রিন্সিপালের সাথে ডিসকাস করে আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার একটা ছোট্ট মিথ্যে কথা অ্যানাউন্স করি। তবে যে আলফি ভাইয়া মিষ্টিকে ভালোবাসতো? সেটা ছোটবেলায়, প্রায় 12 বছর আগে। তখন মিষ্টির চেহারা ছিল অন্যরকম, বাচ্চাটাই। কিন্তু 12 বছরের ব্যবধানে মিষ্টি এত সুন্দর হবে আমাদের কল্পনায়ও আসেনি। মোট কথা, আমরা মিষ্টিকে চিনতে পারিনি। আর ভার্সিটিতে ওর নাম মাদিহা রহমান, যার কারণে পুরো বিষয়টা গুলিয়ে দিয়েছিল। তানজিলের মুখে মিষ্টির সৌন্দর্যের প্রশংসা শুনে সুমার মুখটা চুপসে গেল। সুমার নিরাপত্তায় তানজিল বেশ বুঝতে পারলো সে কথা। তানজিল পিছলে হাসলো। তবে জানো, নারীর সৌন্দর্য আমার মনে নিষিদ্ধ কামনার জন্ম দেয়। অথচ আমার শ্যামকালো বধূকে দেখার পর আমার মনে ভালোবাসার জন্ম হয়েছে। ব্যাপারটা কত সুন্দর, তাই না? আলফি ভাইয়া যে মিষ্টিকে আপনার হাতে তুলে দিয়েছিল, তখনও বুঝি জানতো না মাদিহা তার হারিয়ে যাওয়া মিষ্টি? তুলে দেওয়ার আগ পর্যন্ত জানতো না, কিন্তু সেদিন রাতেই কেউ ফোন করে মিষ্টির সমস্ত ইনফরমেশন দিয়েছিল আলবিকে। আলবি পাগলের মতো আমার ফ্ল্যাটে ছুটে আসে, কিন্তু ভাগ্যিস সেদিন অতিরিক্ত নেশা করার কারণে মিষ্টি আমাকে আঘাত করে পালাতে পেরেছিল। তানজিল আচমকা বাইক থামিয়ে দিল। কি হলো, থামিয়ে দিলেন যে? নামুন ম্যাডাম, ভার্সিটি এসে গিয়েছে। মা তাকিয়ে দেখলো সত্যি তো ভার্সিটির সামনেই সে। তারপর তড়িঘড়ি করে নেমে কিছু বলতে যাবে, তানজিল লুকিং গ্লাসে দেখলো আব্রাহাম 32টা দাঁত বের করে হাসতে হাসতে এদিকে আসছে। তানজিল কপাল শক্ত করে নিয়ে বলল, দ্রুত ভেতরে যা। সুমা গেল না, ব্যাগ থেকে কি যেন বের করতে লাগলো। তানজিল এবার একটু রাগী কণ্ঠেই বলল, কি বলেছিস শুনতে পাসনি? ভেতরে যা। সুমা ব্যাগ থেকে একটা বক্সে গিয়ে দিয়ে বলল, এমন করছেন কেন? এই নিন, আপনার জন্য কিনেছি, নিজে পছন্দ করে। ইউর রিটার্ন গিফট। আব্রাহাম পুরোপুরি তাদের কাছে চলে এসেছে। তানজিল কোনো কিছু না বলেই কষিয়ে থাপ্পড় বসিয়ে দিল সুমার গালে। ক্যাম্পাসের অনেকের নজরবন্দি হলো সে দৃশ্য। তানজিল সুমার হাতের বক্সটি নিয়ে ছুঁড়ে ফেললো ডাস্টবিনে। উচ্চস্বরে চেঁচিয়ে বলল, কথা কি কানে যায়নি? বলেছি ভেতরে যেতে, ব্যাস ভেতরে যাবি। কি সব ফালতু কথা বলা শুরু করেছিস? সুমা গালে হাত রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। থাপ্পড় খাওয়ার মতো সে করলোটা কি বুঝতে পারছে না। এতক্ষণ তো ভালোভাবেই কথা বললো, হঠাৎ এর হলোটা কি? এ পুরুষ মানুষ তো সত্যিই রহস্যময়। তানজিল আবার চেঁচিয়ে উঠল, আই সে গেট আউট। মা কোনো কথা বললো না, আর চুপচাপ চোখের পানি ফেলতে ফেলতে ভেতরে চলে গেল। এদিকে আব্রাহাম তানজিলের ছুঁড়ে ফেলে দেওয়া গিফট বক্সটি কুড়িয়ে নিয়ে নেড়েচেড়ে বলল,
দোস্ত, এটা তোদের বাড়ির সেই মেয়েটা না? তোকে কি লাইন মারছিল নাকি? ওই তো ব্যাপারটা, তানজিল তালুকদারকে এমন একটা সহজ সরল ইনোসেন্ট দেখতে মেয়ে গিফট দিয়ে প্রপোজ করে। তানজিল ছো মেরে আব্রামের হাত থেকে বক্সটা নিয়ে নিল। আব্রাম ঠোঁট উল্টে বলল, বাবা তুই না ফেলে দিলি, তো ফেলে না দিয়ে আমায় দে, দেখি কি আছে, ভালো লাগলে আমি নিয়ে নিব। তানজিল দাঁতে দাঁত চেপে বলল, এটা আমার একান্তই আমার। কিভাবে তোর হলো? মেয়েটা গিফট দিল বলে তো তুই ভরা ক্যাম্পাসে মারলি, আবার ফেলেও দিলি। তো ফেলেছি আবার কুড়িয়ে নিতাম। তোকে তো বলিনি নিয়ে নিতে। এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত শ্যামকালু বধূর দেওয়ার gift। আমার কাছে আমার সমস্ত সম্পত্তির চেয়ে মূল্যবান সম্পত্তি। তানজিল বক্সটি খুলে দেখলো একটি কালো রঙের ঘড়ি, পাশে আছে একটা চিরকুট যেখানে ছোট্ট ছোট্ট অক্ষরে লিখে রাখা দেয়ার সুন্দর মানুষ। তানজিল চিরকুটটা পরে মুচকি হাসলো, অতঃপর ঘড়িটি হাতে পরে নিল দ্রুত। আব্রাহাম পুরো ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখলো, সন্ধিয়ান কণ্ঠে বলল, তুই মেয়েটার জন্য তুই এতটা ডেসপারেট হাও? কিভাবে সম্ভব হলো এই অসম্ভব ব্যাপারটা? ভার্সিটির ছুটির সময় সুমা আজ আর তানজিলের অপেক্ষা করলো না। সে জানে তানজিল আজ আর তাকে নিতে আসবে না। এই মানুষটাকে সে বুঝতে পারে না, কি করেই বা বুঝবে? মানুষটা ক্ষণে ক্ষণে পাল্টে যায়, এই ভালো তো এই খারাপ। সকালে ঘটনাটা এখনো মন থেকে সরছে না, খুব খারাপ লাগছে। গলাটা ধরে আসছে চাপা কান্নায়। মন খারাপের দীর্ঘ রাস্তা পায়ে হেঁটেই এগিয়ে যাচ্ছে সুমা। হঠাৎ সাই সাই করে 3টি গাড়ি এসে থামলো তার সামনে। গাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে এলো কালো শুটবুট পরা কতগুলো গার্ড। সুমা ভয় পেয়ে গেল, কম্পিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আপনারা? গার্ডদের মধ্যে একজন উত্তর দিল, আমাদের ডক্টর রাজশেখর ব্যানার্জি পাঠিয়েছে, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ডক্টর রাজশেখর ব্যানার্জি নামটা শুনে সুমার চোখ মুখ খুশিতে চিকচিক করে উঠল। কোনো রকম বিরক্তি না করেই উঠে বসলো গাড়িতে। ব্যানার্জি বাড়ির ড্রয়িং রুমের আলিশান সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে রাজশেখর ব্যানার্জি। তার মুখোমুখি দাঁড়িয়ে এক দৃষ্টিতে অশ্রুসিক্ত চোখে সুমা তাকিয়েছে খুব অপরিচিত অথচ পরিচিত মুখের দিকে। শেখর ব্যানার্জি এবার নীরবতা ভাঙলো। তোমার মায়ের নাম সায়রা? নামটা ভুলিনি তাহলে? শেখর ঠোঁট নাড়ালো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু বলার আগেই সুমা হাত উঁচিয়ে চুপ করিয়ে দিল। আমাকে কোনো এক্সকিউজ দেওয়ার আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার ব্যানার্জি। সুমা থামলো, এবার একটু ভাঙা কণ্ঠেই বলল, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি আমার আর বা আমার মায়ের অপরাধ ছিল? আপনি তো একজন ডক্টর, আপনি নিশ্চয়ই জানেন একটা ছেলে বা মেয়ে হওয়ার পেছনে স্ত্রীর কোনো অবদান থাকে না। পুরুষের শুক্রাণু থেকে একটি সন্তানের জন্ম হয়, আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছে। চকচকে সাদা ফ্রেমের চশমাটি খুলে 2 আঙুলে ভেজা চোখ কষলে নিলেন শেখর ব্যানার্জি। দোষ তোমার নয় মা, দোষ আমার। আমি হিন্দু হয়ে একটি মুসলিম ধর্মের মেয়েকে ভালোবেসেছি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। সুমা ছলছল চোখে বাবার মুখের দিকে তাকালো। এতদিনের সব রাগ অভিমান অভিযোগ সব যেন নিমেষেই উধাও হয়ে গেল এই মানুষটার মুখে মা ডাক শুনতে পেয়ে। এই ডাকটা শোনার জন্য কত অপেক্ষা কত আক্ষেপ জমেছিল বুকে, অবশেষে তৃষ্ণা বুঝি মিটল। শেখর ব্যানার্জি থেমে নেই, ডুবে গিয়েছে অতীতে, বিশ্লেষণ করতে ব্যস্ত অতীতের এক একটি স্মৃতিময় মুহূর্ত। তখন গ্রীষ্মের শেষ দিকে, বর্ষাকাল উকিঝুঁকি দিচ্ছে আকাশ জুড়ে। শেখর ব্যানার্জি গ্রামের মানুষদের ফ্রি চিকিৎসার জন্য ক্যাম্পিং এসেছিলেন। প্রায় 7 দিন ধরে তাদের এই কার্যক্রম চলবে সেখানে। নারায়ণপুরে তখন আশেপাশে ভালো চিকিৎসার জন্য কোনো হাসপাতাল বা নার্সিংহোম ছিল না। কোনো ইমার্জেন্সিতে পার হতে হতে 2 ঘন্টারও বেশি সময় পথ। তাই গ্রামে ফ্রি চিকিৎসা ক্যাম্পিংয়ের জন্য লোকজন আসায় বেশ খুশি হয়েছিলেন গ্রামের সবাই। প্রায় 7 জনের একটা টিম বানিয়ে শেখর তার চিকিৎসার কাজ শুরু করেন। দ্বিতীয় দিন রাতে শেখর সিদ্ধান্ত নেয় গ্রামটা রাতের অন্ধকারে ঘুরে দেখবে। যেই ভাবা সেই কাজ, সন্ধ্যা হয়ে আসলেই সবাই বেরিয়ে পড়ে ঘোরাঘুরি করতে। হাঁটতে হাঁটতে তারা গিয়ে থামে এক নদীর পাড়ে। আকাশ তখন ঘন মেঘে ঢেকে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির নামার আশঙ্কা জানাচ্ছিল। শেখরের ইচ্ছে হলো বৃষ্টির সাথে সাথে নদীতে নেমে গোসল করবে। সবাই মিলে লাফিয়ে নেমে পড়লো নদীতে। নামতে না নামতেই ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। তার মধ্যে ঘন ঘন বিদ্যুৎ চমকানো তো রয়েছেই। ওয়েদারটাকে সবাই খুব এনজয় করছিল। শেখর পানি থেকে ডুব দিয়ে ওঠার সাথে সাথে আকাশে বিদ্যুৎ চমকালো। বজ্রপাতের আলোয় স্পষ্ট দেখলো তার সামনে কোনো এক জলপরীয় জল থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে। শেখর হা হয়ে তাকিয়ে রইল। মুহূর্তে আবার আকাশ গর্জে উঠে বজ্রপাত হলো, আবার আলোকিত হলো সেই জলপরী ভুবন ভুলানোর রূপে।
শেখর আরেকটিবার দেখার লোভে দাঁড়িয়ে রইল সেদিকে তাকিয়ে, কিন্তু এবার বজ্রপাতের আলোয় সে মুখখানা দৃশ্যমান হলো না। এদিকে তার বন্ধুরা তাকে ফিরে যাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে হন্যে হয়ে খুঁজছে তার জলপরীকে। কিন্তু অনেক খোঁজার পর কাউকে না পেয়ে মনের ভুল ভেবে হতাশ হয়ে নদী থেকে উঠে যাচ্ছিল, হঠাৎ পা পেঁচিয়ে গেল কোনো বস্তুতে। শেখর ডুব দিয়ে পা থেকে খুলে নিয়ে দেখলো এটা কোনো রমণীর গায়ের ওড়না। ওড়নাটা হাতের মুঠোয় পেঁচিয়ে নিয়ে শেখর মুচকি হেসে বলল, মনের ভুল নয়, কোনো এক জলপরি তো তবে নিশ্চয়ই আছে। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে শেখর সেই জলপরীর খোঁজ পায়। সেদিন খবর আশেপাশের গ্রামের একজন বৃদ্ধা খুব অসুস্থ, তাকে একটু বাড়ির বয়ে গিয়ে দেখতে হবে। শেখররা দেরি না করে ছুটে যায় সেখানে, কিন্তু তাদের বাড়িতে যাওয়ার আগে বৃদ্ধা মারা যান। ঘরের ভেতর থেকে বৃদ্ধার অনাথ নাতি চিৎকার করে কাঁদছে। সেই কান্নার শব্দে কেন যেন অস্থির হয়ে যাচ্ছে শেখর। হঠাৎ ঘরের ভেতর থেকে ডাক আসে বৃদ্ধার নাতনি অজ্ঞান হয়ে গিয়েছে। শেখর দ্রুত চিকিৎসার জন্য ভেতরে যায়, অতঃপর থমকে যায় তার পা, থমকে যায় হৃৎপিণ্ডের গতি। এতদিন ধরে যে জলপারি খোঁজ করে গিয়েছে সে কিনা এই ছোট্ট কুটিরের রাজকন্যা। শেখর নিজেকে সামনে নিয়ে নিজের চিকিৎসা শুরু করে। এরপর নিজে দাঁড়িয়ে থেকেই একজন মুসলিম বৃদ্ধার শেষ কাজ সম্পন্ন করেন। তারপর যাওয়ার সময় কৌশলে জেনে নেয় তার জলপাইয়ের নাম সায়রা খাতুন। গ্রামের সবার মুখে শেখরের সুনাম শুনে সায়রার ভালো লাগা শুরু হয়। শেখরও কাজের ফাঁকে ফাঁকে এসে তার একাকিত্বের সঙ্গ দিত। ধীরে ধীরে তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক শুরু হয়। শেখরের গায়ের রং চাপা শ্যামকালো হলেও সায়রা ছিল ধবধবে ফর্সা দুধে আলতা গায়ের রং। পূর্ণিমা চাঁদের মতো সৌন্দর্যের জ্যোতি ঠিকরে পড়তো যেন। বৃদ্ধা দাদির আশ্রয়ে কিছুটা নিরাপদ থাকলেও এখন সে সম্পূর্ণ একা। তার সৌন্দর্য যেন তার কাছে অভিশাপ। একলা কুঠরিতে তার এক একটি দিন কাটছে খুবই আতঙ্কে। শেখর তার ক্যাম্পিং শেষ করে ফিরে গিয়েছিল শহরে, তবে যাওয়ার আগে তাকে ছোট্ট একটা মুঠোফোন দিয়ে গিয়েছিল। 2 দিন সময় ব্যয় করে শিখিয়েও দিয়ে গিয়েছিল সেটার ব্যবহার, কিন্তু 3 দিন হতে চলেছে শেখর একটা ফোন অবধি দেয়নি, না ধরেছে সারোয়ারের ফোন। সায়রা হতাশ হয়ে পড়ে, ভেঙে পড়ে অচিরেই। এই বুঝি ছিল শহরের ডাক্তারবাবুর মনে। প্রেমের মরণ বিষ বুকে বিধিয়ে দিয়ে সে বুঝি হারিয়ে গেল, আর বুঝি ফিরবে না, আর বুঝি হবে না মিলন। এভাবেই কেটে গেল পুরো একটি সপ্তাহ। সায়রা ধীরে ধীরে ছাড়তে লাগলো শেখরে ফিরে আসার আশা। ভুলে যেতে চাইলো শঙ্খচিলের মতো উড়ে আসা ক্ষণিকের অতিথিকে। কিন্তু সায়রাকে অবাক করে দিয়ে এক বৃষ্টির দুপুরে শেখর দরজায় কড়া নাড়ে। শেখরকে দেখেই সায়রা ঝাঁপিয়ে পড়ে তার বুকে। শেখর কিছু বলে না। প্রায় 1/2 ঘন্টা নীরব থাকার পর শুধু একটা কথা বলে, আমি হিন্দু, তুমি মুসলিম, আমাদের মিলনে সমাজ কিছুতেই মানবে না। আমাকে ভালোবাসার আগে এই কথাটা ভেবে নিননি কেন? আমি আপনাকে ছাড়বো না, কিছুতেই না। তবে বিয়ে করবে?